আপনারা আমার শিরোনামটাও দেখেছেন। পাশাপাশি আপনারা বুঝতেই পারতেছেন আমি কি নিয়ে কথা বলতে চাই। শিরোনাম দিয়েছি ভারতের জাতীয় নিরাপত্তা এবং অপারেশন সিন্দুর। এখন প্রশ্ন করতে পারেন যে অপারেশন সিন্দুরের সাথে জাতীয় নিরাপত্তার কি সম্পর্ক, তাই না? আপনাদের এটা মনে হতে পারে, কিন্তু এটা কেন করেছি জানেন? সে ব্যাখ্যাটা আগে আপনাদের দিই। তার আগে আমরা দেখি ভারতের সাথে পাকিস্তানের কতবার যুদ্ধ হয়েছে, একটু জেনে নেই। তারপরে জাতীয় নিরাপত্তা, অপারেশন সিন্দুর এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখি আমরা এ পর্যন্ত কতবার তাদের সাথে যুদ্ধ হয়েছে। ভারতের ভারত কিন্তু অনেকেই বলেন আপনারা ভারত ভাগ হয়েছে, আমি কিন্তু তা বলি না। ভারত স্বাধীন হয়েছে, আমি কিন্তু তাও বলি না। আমি বলি ভারত টুকরো হয়েছে। ভারত টুকরো হয়ে 47-এ প্রথম টুকরো হয়েছিল বার্মা থেকে। তার আগের ইতিহাস বাদ, আমি নিকট অতীতের ইতিহাস নিয়ে বলি। প্রথমে তারা ভারত টুকরো হয়েছে, ভারত ভেঙে ভারত চলে গিয়ে টুকরো হয়ে। তারপরে 47-এ পাকিস্তান ভারত নামে, ভারত আগেই ছিল, পাকিস্তান নামে একটি রাষ্ট্র হওয়ার মাধ্যমে ভারত আরেকবার টুকরো হয়ে গেছে। সেখানে আরেকটা চালাকি করেছে, পাঞ্জাবকে টুকরো করেছে, বাংলাকে টুকরো করেছে। বহু গবেষণা আছে পক্ষে বিপক্ষে, সেটা আলাদা বিষয়। এবার আসি, আপনি কতবার ভারতের সাথে যুদ্ধ হয়েছে 1947 সাল থেকে শুরু করে সর্বশেষ অপারেশন সিন্দুর পর্যন্ত? দেখেন যুদ্ধের কতবার হয়েছে শোনেন। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়, পাকিস্তান ভারত যুদ্ধ হয় 47-48 সালে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে তাদের যুদ্ধ শুরু হয়। আচ্ছা, এই যে দেখবেন বদমাইশি করে যে মুসলিম অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর, এই শব্দটা উচ্চারণ করা হয়। তাহলে হিন্দু অধ্যুষিত সবগুলোকে দিয়ে দিয়েছিলেন, আর মুসলিম অধ্যুষিত যে সমস্ত অঞ্চল ছিল আর কি পাকিস্তান চলে, সে বিতর্কে আমি যাচ্ছি না। প্রথমে যুদ্ধ হয়েছিল 47-48, তারপরে যুদ্ধ হয়েছে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে, তারপরে যুদ্ধ হয়েছে 1971 সালে। আমরা শুধু 71টা মনে রেখেছি। 71 যুদ্ধ হয়। তারপর কি হয়, 1971 পরে আবার কার্গিল যুদ্ধ হয় 1999 সালে। যদিও কার্গিল যুদ্ধকে সরাসরি যুদ্ধ বলে না। তারপরে আরেকটা হয়েছিল 1984 সালেও একটা সংঘাত হয়েছিল। তারপর সেটা হলো উচ্চতম স্থান, যেটা হলো সিয়াচেনে যুদ্ধ হয়েছিল একটা, 84। তারপরে সীমান্ত নিয়ে সংঘর্ষ মাঝে মাঝে হতো 2000 থেকে 10 সালে মধ্যে বহুবার। তাদের মধ্যে 2000 থেকে 2000 সাল, 16 সালেও উরি হামলা হয়েছে, 19 সালেও বালাকোট বিমান হামলা হয়েছে। তারপরে 2001-2 অচল অবস্থা হয়। 2001 সালে ভারতের জাতীয় সংসদে হামলা করে পাকিস্তানি সন্ত্রাসীরা, ঠিক আছে। এবং উভয় দেশের সৈন্য সমাবেশ করে এবং এবং মাসের পর মাস কূটনৈতিক চাল দেওয়া চল। তারপর 2019 সালে পুলওয়ামা বালাকোট সংকট, 40 জন ভারতীয় সেনা তখন নিহত হয়, মারাত্মক। তারপর আবার কি ঘটে, পেহেলগাঁও হামলা, 22 এপ্রিলে এই ঘটনাটা ঘটে 2025-এ। সেখানে 26 জন নিহত হয়, 26 জন হিন্দু, যাদেরকে কাপড় খুলে দেখা হয়েছে তারা হিন্দু না মুসলমান। এই হামলার জেরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। পানি চুক্তি, পানি বন্টন চুক্তি, ব্যবসা, আকাশ প্রভৃতি বিষয় স্থগিত করা হয়। পাল্টা হামলার অভিযোগ করে পাল্টা হামলা হয়, ইত্যাদি ইত্যাদি, দুই পক্ষে দাবি করেছে। তারপর এখন এটা আপনাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এটা বলার উদ্দেশ্য কি? নিশ্চয়ই আমার উদ্দেশ্য আছে। সেটা কি উদ্দেশ্য? আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমার কথা? একটু জানতে পারি ভাই। ওয়াচিং ফ্রম ময়মনসিং, থ্যাংক ইউ ভেরি মাচ। কমরেড আজাদ কাশ্মীর পিওকে, আজাদ বিহারিস্তান হাতছাড়া হতেছে, এটা অন্য ঘটনা, পরে বলতেছি। আচ্ছা, বাংলাদেশ বঙ্গবন্ধু, জি, আমার কথা আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন, তাই না? ক্লিয়ার শুনতে পাচ্ছেন বলে আশা করি। যেটা বলতেছিলাম, রাজনৈতিক আলোচনা, এখানে রাজনীতি, যুদ্ধ এবং নিরাপত্তা নিয়ে কথা হবে। বেশি লম্বা করবো না, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো, অনেক রাত। যারা এই লাইভ জয়েন করাতে পারবেন না, আমি সলো প্রোগ্রাম করি, আমি এখনো শুরু করিনি, তবে আমরা একটা চ্যানেল করবো আলাদা, যেখানে আমরা
ডিজিটাল প্ল্যাটফর্ম করব, সেখানে আমরা দর্শক, আলোচক, সমালোচক এবং সংবাদ এগুলো নিয়ে আমরা এগুলো রিহার্সেল করতেছি। আমরা খুব শীঘ্রই আমি আমার পক্ষ থেকে একটা চ্যানেল করা হবে, সেখানে আপনাদের নিব। এই চ্যানেলে আমি সোলো প্রোগ্রাম করি, আপনারা জানেন আমি কাউকে নেই না, একক প্রোগ্রাম করি। আসাদ নূরের সাথে যে প্রোগ্রাম, সেটা আসাদ নূরের চ্যানেলে চলেছে, আসাদ নূর এখানে আমাকে প্রকাশ করার সুযোগ দিয়েছে। এছাড়া আমি আমার এই প্রোগ্রামে সোলো প্রোগ্রাম করে থাকি। খুব শীঘ্রই প্রিয় দর্শক, যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চান, তাদের নাম পরিচয় আগে দিতে হবে, তাদের ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডি দিতে হবে, তাদের রাজনৈতিক পরিচয় পুরো বায়োডাটা আমাকে দিতে হবে। যাদের চিনি তাদের বিষয়ে, যাদের চিনি না তাদের পুরো বায়োডাটা দিতে হবে। তাদের ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে হবে, তাদের ফেসবুক আইডি থাকলে ফেসবুক, আর যদি কারো ফেসবুক এবং ইউটিউব চ্যানেল না থাকে, তারপরেও তিনি কেউ আলোচনায় আসতে চান, আমরা তাকে নিব। আমরা খুব শীঘ্রই আমরা টোটালি একটা স্টুডিও রুম করে আমরা 24 আওয়ার্স টিভি চ্যানেলের মতোই আমরা কাজ করব। খুব শীঘ্রই সেই ঘোষণা আসতেছে এবং আমরা আমাদের দর্শকদের সহযোগিতাই করবো, কারণ এগুলো তো জানেন এক্সপেন্সিভ, এডিটর রাখতে হবে, সেগুলো কথা হচ্ছে, কারণ আমাদের যে এক্সপেন্ডিচার আমার একার পক্ষে সম্ভব না। সেই আলোচনা আমরা করছি, তখন আমরা সবাইকে নিব। সেখানে আমাদের এডিটর্স থাকবে, এডিটর্স গ্রুপ থাকবে, আপনার উপস্থাপক থাকবে, তাদের আমাদের স্যালারি দিতে হবে, বিভিন্ন প্রোগ্রাম, সেটা আপনাদের পরে জানাবো। ওই প্রোগ্রামে আপনারা যুক্ত হতে পারবেন। এইবার আসি, আপনারা কমেন্টস করতে পারেন, কোনো সমস্যা নাই, সম্ভব হলে জবাব দেবো, না হলে নাই। ফরিদ ভাই, স্বপ্ন দেখি না প্রায়, কিন্তু আজকাল স্বপ্নে আপনার সাথে সাক্ষাৎ হচ্ছে। তাই নাকি? পরশু রাতে স্বপ্নে? কি বলেন, তাই নাকি? এই কমেন্টটা না দেখা তো হয় না। যদিও কমেন্টসগুলো নিয়ে পরে শেষে, যখন আমার বক্তব্য শেষ হবে, তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। যেটা বলতেছিলাম, আপনার সাউন্ড লো বলেন কি? তাই নাকি? সাউন্ড লো তো কি বলেন? আচ্ছা, দেখি ভালো বলেছেন বলে। সাউন্ড আমি দুঃখিত। সাউন্ড তো লো হওয়ার কথা না, এখানে সব বেশি করা আছে। আচ্ছা, যাই হোক, এখানে তো সব কিছু দেওয়া। যাই হোক, আশা করি এখন আপনারা শুনতে পাচ্ছেন, আমি একটু চেক করেছি। যাই হোক, যেটা বলতেছিলাম যে ফরিদ ভাই নাই। আচ্ছা, আমরা কমেন্টস নিয়ে পরে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। কি বলেন? এটা কি বলেন? এটা তো এই লোভ সামলাতে পারতেছেন এটা না দেখানো। ফরিদ ভাই, আমার আইডল আপনার ছবি আমার পাশে টাঙিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। জি, আরেকজন লিখেছেন ফরিদ ভাই লুকিং নাইস। যাই হোক, এগুলো আমি পরে আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি দেখাবো। হ্যাঁ, সেগুলো খুব শীঘ্রই দেখাবো আমরা। আচ্ছা, যেটা বলতেছিলাম, ভারতের জাতীয় নিরাপত্তা এবং অপারেশন সিন্দুর। আপনারা একটু আগে শুনলেন আমি কতগুলো যুদ্ধের কথা বললাম। সেই 47 থেকে শুরু করে অপারেশন সিন্দুর পর্যন্ত পেহেলগাঁও হামলাকে নিয়ে আসলাম। প্রত্যেকটা যুদ্ধে পাকিস্তান মনে করে এটা জিহাদ করতেছে। এটা আপনাদের মনে রাখতে। পাকিস্তান কিন্তু যুদ্ধ করে না, ভারত যুদ্ধ করে, কিন্তু পাকিস্তান কিন্তু যুদ্ধ করে না। এটা ভারত আশা করি জানে, এবং সকল হিন্দু এটা জানে না। আশা করি ভারত এটা জানে, যেটা তারা যুদ্ধ করে থাকে। তো আমার এখন বক্তব্য, ভারতের জাতীয় নিরাপত্তার সাথে যারা জড়িত তাদের জন্য আমার এই বক্তব্য, পাশাপাশি দর্শকরা শুনবেন আশা করি। আমি ছোট মুখে বড় কথা তো বলতে পারি না। আমি এত বড় ব্যক্তি নই যে ভারতকে আমি তাদের নিরাপত্তা উপদেশ দিতে পারবো। আমি আপনার অজিত দোভাল বলেন আর পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, আমি তার ছাত্র হওয়ার যোগ্য নয়, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? জয়শঙ্করজি বলেন আর অজিত দোভাল বলেন, নরেন্দ্র মোদী বলেন, অমিত শাহ বলেন, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য না, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর অনেক সময় ছোট মুখে বড় কথা বলতে হয়। এটা আমি বাংলাদেশের একজন বড় নেতার মুখে শুনেছি। বাংলাদেশের প্রথম 5 জনের একজন, তিনি বলতেন, আমরা কয়েকজন ছোট মানুষ, তখন আমি সবে কলেজে পড়ি, তাকে জিজ্ঞেস করছিলাম কোনো এক প্রশ্ন তিনি বলেছিলেন, প্রথমে আমার এক বন্ধু এটা বলেছিল, পরে তাকে আমি সে বিখ্যাত রাজনীতিককে আমি প্রশ্ন করেছিলাম, আপনি এটা বলেছেন, এটা কি সত্য? বলছে হ্যাঁ, বড় বড় মাথায় ছোট ছোট জিনিস মাঝে মধ্যে ঢোকে না, মনে করাই দিবি। সেই জন্য এটা আমার কলেজ জীবনের শিক্ষা, তাই আমি মনে করি এটা বলা দরকার। আমি ভারত নিয়ে সবচেয়ে বেশি আমি জানি, বাংলাদেশের রাজনীতির চাইতে আমি ভারতের রাজনীতি বেশি স্টাডি করছি। বাংলাদেশ, ভারত, তারপর আমি আমেরিকার পলিসি নিয়ে পড়ালেখা করছি, মানে আমি স্টাডি করি। সবচেয়ে বেশি জানি আমি ভারতের, আমার দেশের চাইতে আমি বেশি জানি। আপনি আমার দেশকে নিয়ে কথা বলতে দিলে আমি হয়তো 2 দিন 3 দিন বলতে পারবো সর্বোচ্চ, কিন্তু আপনি যদি আমাকে ভারতের রাজনীতি নিয়ে কথা বলতে বলেন, আমি 1 মাস বলতে পারবো, একটা না, উইদাউট স্ক্রিপ্ট, উইদাউট মানে কোনো কিছু না দেখে আমি বলতে পারবো, উইদাউট স্ক্রিপ্ট 1 মাস বলতে পারবো। তার বুঝেন স্টাডিটা কি? তাই ছোট মুখে কিছু বড় কথা বলি। প্রথমত আপনি যুদ্ধ, অস্ত্র, এগুলো একটা দেশের নিরাপত্তা রক্ষা করে, কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে কারো ডাউট নেই। সৈনিক, অস্ত্র, পারমাণবিক অস্ত্র, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, কামান, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী একটা জাতির নিরাপত্তা রক্ষা করে, কোনো সন্দেহ নেই। কিন্তু গেরিলা ফাইটে কিন্তু অনেক সময় এগুলো কাজ করে না। যারা যুদ্ধ বিশেষজ্ঞ
তারা কিন্তু ভয় পায়, সামনাসামনি যুদ্ধকে ভয় পায় না। আমি সেনাবাহিনীর অনেক লোকের সাথে কথা বলেছি, তারা মুখোমুখি যুদ্ধতে ভয় পায় না। তারা জানে মারা যাবে, কারণ যুদ্ধ মানেই তো মৃত্যু, কিন্তু তারা ভয় পায় না, কারণ জানে যে তার কাছে অস্ত্র, তার প্রতিপক্ষের কাছে অস্ত্র, যে যুদ্ধে কৌশল সে জিতে। কিন্তু তারা ভয় পায় গেরিলা যুদ্ধকে। তার মানে বোঝা গেল যে কখনো কখনো অস্ত্র সবসময় কার্যকরী নয়। তাহলে তো আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে চলে যেতে হতো না, আমেরিকাকে চলে যেতে হতো না, কারণ তারা টোটালি গেরিলা ফাইট করেছে। এমনকি আমাদের বাংলাদেশে 71 সালে প্রশিক্ষিত একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কখনো জেতা সম্ভব ছিল না, গেরিলা বাহিনীর কারণে তারা হেরে গেছে। আপনারা জানেন যে চিটাগাং দখল করতে অনেক সময় লেগেছে। 71 সালের 16 ডিসেম্বরে কিন্তু স্বাধীন হয় নাই। ওটা স্বাধীন করতে অনেক সময় লেগেছে। শুধু তাই না, ভারতীয় বাহিনী নয়, নেপালের গোর্খা বাহিনী নামানো হয়েছিল। আপনাদের একটা তথ্য দিই, আমাদের বাংলাদেশে যেমন ইসরায়েলের অবদান রয়েছে মুক্তিযুদ্ধে, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন ভারতের অবদান রয়েছে, ভারতীয়দের অবদান রয়েছে, তেমনি নেপালের গোর্খাদের কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অবদান রয়েছে। জানেন কি, আমাদের বাংলাদেশে গোর্খারা কিন্তু মারা গেছে, আমাদের যুদ্ধে শহীদ হয়েছে। আমরা কিন্তু এদের কথা স্বীকার করি না। রাশিয়ার কথা বলি, ইসরায়েলের কথা আমরা স্বীকার করি না, নেপালের কথা আমরা জানি না। নেপালের গোর্খা, অর্থাৎ গোর্খা যারা, নেপালি বলতে আমি গোর্খাদের বলছি, আর গোর্খা মানেই তো নেপালি। এই গোর্খারা ওই শেষ মুহূর্তে হিলি এরিয়া দখল করতে সহযোগিতা করছে এবং আমাদের মুক্তিযুদ্ধে তারা শহীদ হয়েছিল। আমি তাদের স্যালুট করি। যারাই আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এবং মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে, তাদের সকলকে আমি স্যালুট করি, আমাদের বাংলাদেশি সহ। যেটা বলতেছিলাম, তাহলে কি বোঝা গেল? সবসময় অস্ত্র কাজ করে না, গেরিলা বাহিনীকে মানুষ ভয় পায়। তেমনি আজকাল যুদ্ধ কিন্তু শুধুমাত্র অস্ত্রের যুদ্ধে জেতা যায় না। অস্ত্রের যুদ্ধে আপনাকে জিতবেন এটা কোনো গ্যারান্টি নেই। তার প্রমাণ, সোভিয়েত ইউনিয়নের কাছে কিন্তু কম অস্ত্র নেই। এখনো সারা পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র রয়েছে, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে সবচেয়ে বেশি রয়েছে। এখনো এখনো সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। আপনি কি সোভিয়েত ইউনিয়নে ভাঙন রুখতে পেরেছেন? 15টা দেশ বের হয়ে গেছে। একটা দেশই বের হয়ে গেছে, ইউক্রেন, সেটা পৃথিবীর 20তম বড় দেশের মধ্যে একটা, সরি সম্ভবত 9ম 10-এর মধ্যে একটা। তাহলে চিন্তা করে দেখছেন কত বড় একটা দেশ বের হয়ে গেছে রাশিয়া থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। অস্ত্রই যদি আপনার দেশকে রক্ষা করতে পারে, শক্তি। ব্রিটিশরা কিন্তু যুদ্ধে হারেনি, ব্রিটিশরা যুদ্ধে জিতেছিল, রাইট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু ব্রিটিশ কিন্তু ভেঙে গেছে, ব্রিটিশ টিকতে পারেনি। যে তারপরও, তাহলে বোঝা গেল কি, অস্ত্র হলেই হয় না, আরো কিছু দরকার আছে। কূটনীতির দরকার আছে, জনমতের দরকার আছে, গোয়েন্দার ব্যাপার আছে, মিডিয়ার ব্যাপার আছে। আজকাল যে যুগ, এখন মিডিয়ার যুগ। আপনি মিডিয়াতে আপনাকে জিততে হবে। আজকে যে ইসরায়েল এত জিততেছে, আপনি মনে করেন না যে সে শুধু অস্ত্রেই শক্তিশালী, সে মিডিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী। আপনাকে জানেন যে ইরানের টিভি তারা হ্যাক করে ফেলে, সরকারি টিভি, তাদের মতো করে তারা নিউজ ছাপাইতে বাধ্য করে, শোনাইতে বাধ্য করে। এমনকি পৃথিবীতে নিউজ পেপারগুলো নিয়ন্ত্রণ কারা করে? ইসরায়েল। তারা সব মিডিয়া মুঘল, মিডিয়া কিং। মিডিয়া একটা ব্যাপার। তো মিডিয়া আগে তো ছিল পত্রিকা আর টেলিভিশন, এখন মিডিয়া কি? এখন মিডিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেগুলো এত জনপ্রিয় নয়, কিন্তু মিডিয়া কিন্তু একটা ব্যাপার। বাংলাদেশে শুধু গুজবের উপরে ভিত্তি করে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে ফেলা হয়েছে, শুধুমাত্র মিডিয়ার উপরে। ওখানে কি কেউ যুদ্ধ করেছে? ওইখানে কেউ 20 লক্ষ লোক হয়েছে? হয় নাই। ওই তালিবর্ষ ও অন্তস্তকের হাদির জানাজায় যত লোক হয়েছে, ওই ঢাকা শহরে এতগুলো লোক কিন্তু আক্রমণ করে নাই। কিন্তু আওয়ামী লীগ কেন হেরে গেছে? মিডিয়া কু হয়ে গেছে। কি মিডিয়া? টেলিভিশন নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কু হয়ে গেছে, টেরি পায় নাই। যেটা 2013 বা 14 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী, জাতীয় 4 নেতার একজনের পুত্র সৈয়দ আশরাফ সাহেব সেটা বলে গিয়েছিলেন যে আগামীর যুদ্ধ হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যুদ্ধ, সেটা ঘটে গেছে। আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের কি লোকজন কম? ছাত্রলীগের কি লোকজন কম ছিল? তাদের হাতে পুলিশ ছিল, মিলিটারি ছিল, বিজিবি ছিল, কি ছিল না? টাকা ছিল, পয়সা ছিল, শিল্প ছিল, কত দালালও ছিল। টিকতে পারে না কেন? তারা সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করতে পারেনি। এক গুজবেই আওয়ামী লীগ সরকার উল্টে গেছে। কেউ আমেরিকা থেকে গুজব ছড়াতো, কেউ ফ্রান্স থেকে গুজব ছড়াতো, কেউ অস্ট্রেলিয়া থেকে গুজব ছড়াতো, কেউ পৃথিবীর আরো অন্যান্য দেশ থেকে গুজব ছড়াতো। সেই গুজবগুলোকে মহামারী রূপে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হতো। আপনি দেখেন আসিফ সার কি মিথ্যা কথাটা বললো, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এক গুজবে দেখেন কি করে ফেলল। 30,000 রক্ষী বাহিনী মেরেছে কে? আওয়ামী লীগ। 30,000 চাষদের কর্মী মেরেছে রক্ষী বাহিনী, ঠাড়া পারা মিথ্যা কথা। এদের মুখে মুখে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল জামাতেরা আর মুক্তিযুদ্ধ বিরোধীরা। সেই সময় স্বয়ং মাহবুব কামাল, তিনি জাসদের
তিনি বলেছেন 100 জন জাসদের কর্মী মেরেছে, এটা যদি কেউ প্রমাণ করতে পারে রক্ষী বাহিনীর তারা 100 জন জাসদ, তিনি রাজনীতি ছেড়ে দিবেন। এই তো এতে 3 দিন আগের কথা। এটা হচ্ছে গুজব। এবং আরেকটা উদাহরণ দিই, আপনি মহাভারতে যান, পৃথিবীর প্রথম প্রোপাগান্ডা, প্রথম গুজব, মানে যদি আপনি মানে মহাকাব্য থেকে আসেন, অশ্বত্থামা কি ছিল? হাতির নাম। আবার ওইদিকে যোদ্ধার নাম বলেছে অশ্বত্থামা মারা গেছে, যুদ্ধ শেষ। ওটা আসতে বলেছে, ওটা জোরে বলেছে, ঠিক আছে? প্রথম প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা এরকম একটা জিনিস, মহাভারতের যুদ্ধে প্রোপাগান্ডাতে জিতে গেছে। মরেছে হাতি, মনে করেছে পুত্র মারা গেছে, যুদ্ধ থেমে গেল। এটা হচ্ছে প্রোপাগান্ডা। মহাভারত পড়ে দেখবেন, চমৎকার। আপনি মহাভারত যদি পড়েন, সব আপনি বুঝে যাবেন। মহাভারত কিন্তু ধর্মীয় গ্রন্থ না, ওটা একটা রাজনৈতিক গ্রন্থ, ওটা একটা সাহিত্যের গ্রন্থ, কাব্য, ইতিহাস, ক্ষেত্র বিশেষ বিজ্ঞানও থাকতে পারে গবেষণা করলে, সেটা আমি বলতে পারবো না। ইতিহাস পড়বেন, কূটনীতি বুঝতে পারবেন, আপনার চিন্তা বিকাশ ঘটবে, লেখার ক্ষমতা বেড়ে যাবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। বাচন, আপনি যদি ভালো বক্তা হতে চান, আপনাকে মহাভারত পড়তে হবে। আপনি কি জানেন যে আলমগীর, নায়ক আলমগীর আমাদের বাংলাদেশের, একটু গল্পের ছলে বলি, আজকে ঘুম হচ্ছে না, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, যারা রাত জাগে নিশাচর প্রাণের বাসায় থাকতে পারেন। নায়ক আলমগীর, তার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তার কণ্ঠে ব্রাহ্মণবাড়িয়ার টান বা ওই দিকের টান থাকতো, তার জন্য তার উচ্চারণ ঠিক করার জন্য তাকে বলা হয়েছিল যে তুমি রবীন্দ্রনাথের কবিতা পড়ে আসলে। তিনি স্বয়ং নায়ক আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা, একটা কবিতা দিয়েছে, নামটা ভুলে গেছি। তাকে যে কবিতা বলতে বলা হয়েছে সেটা ভারতীয় মাইথোলজির উপরে কবিতা। সেই কবিতা আবৃত্তি করে তিনি তার উচ্চারণ শুদ্ধ করে ফেলেছেন, তার প্রনাউন্সিয়েশন, আঞ্চলিক প্রনাউন্সিয়েশন তিনি পরিত্যাগ করেছেন কবিতা আবৃত্তি করে। তো মহাভারত, বুঝতে পারছেন তো কি? এটা আমি ধর্মীয় গ্রন্থ হিসেবে আপনাকে বলতেছি না। হিন্দুরা মহাভারতের একটি অংশ, ছোট্ট একটি অংশ, গীতাকে তারা ধর্মীয় গ্রন্থ মনে করে। আপনি ওটাকে সাহিত্য হিসেবে পড়েন, দর্শন হিসেবে পড়েন, কূটনীতি হিসেবে পড়েন, দেখবেন অনেক কিছু। তারপরে আপনি পড়েন গিয়ে চাণক্য নীতি, কৌটিল্যের অর্থশাস্ত্র, শাস্ত্র পরে পড়েন, আগে এগুলো পড়তে হবে আপনি। মহাভারত, যেটা বলতেছিলাম, মহাভারতের প্রথম প্রোপাগান্ডা কিন্তু যুদ্ধে জিতে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান জিতেই গিয়েছিল, তাকে জানেন আপনার? সেখানেও প্রোপাগান্ডা চলেছিল। যখন ব্রিটিশরা, এটা আমি বহু আগেও লিখেছি, কয়েকবার ফেসবুকে লিখেছি, বলেছি, ব্রিটিশরা যখন পালিয়ে আসতেছিল নদী সাঁতরে, হিটলারের কাছে খবর গিয়েছিল যে যাবে, যে ব্রিটিশরা পালিয়ে যাচ্ছে, তার কাছে উল্টা গিয়েছিল, বলেছিল যে তার সৈন্যরা পালিয়ে আসতেছে, যুদ্ধ হেরে গেছে। যুদ্ধ প্রোপাগান্ডা একটা ফ্যাক্টর। আপনার জীবনেও দেখেন ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। আপনি খারাপ লোকের সাথে, আপনি সমাজে যারা ভালো মানুষ, তারা কিন্তু খারাপ লোকটার সাথে পারে না, কারণ খারাপ লোকটার অনেক সার্কেল থাকে। তার মদের দোকানে তার লোক থাকে, মসজিদে তার লোক থাকে, মন্দিরে তার লোক থাকে, জোয়ার আড্ডায় তার লোক থাকে, গাজার আড্ডায় তার লোক থাকে, হাটে তার লোক থাকে, চোরের আড্ডায়, ডাকাতের আড্ডায়, বদমাইশের আড্ডায় তার লোক থাকে। একজন ভালো মানুষ তো এত জায়গায় যায় না, সে মসজিদে যেতে পারে, মন্দিরে যেতে পারে, একটু দোকানে বসলো, তার সার্কেল কম, প্রোপাগান্ডা সে কম চালায়। এই জন্য যারা ভালো লোক তারা হারে, কারণ সে প্রোপাগান্ডা জিততে পারে না। আশা করি আমি কোন দিকে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন। প্রোপাগান্ডা একটা ব্যাপার। প্রোপাগান্ডা মানে প্রচার, সেটা ভালো মন্দ যেদিকে হতে পারে। আপনি বিয়েতে দেখেন না, বিয়ে ভেঙে যায় কিভাবে? প্রোপাগান্ডার কারণে। যার সার্কেল ভালো, আপনি সমাজে খেয়াল করেন, যার সার্কেলটা ভালো তার বিয়েটা ভালো জায়গায় হয়। বিশ্বাস হয় না আপনার? আমি অনেক ভগাইটা দেখেছি, যারা রিক্সালা মেয়ে বিয়ে দিবে না, তাকে গিয়ে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি মেয়ে বিয়ে দিছে, শুধু প্রোপাগান্ডার জোরে। আমার সমাজেই আছে। আবার যে লোকটা ভালো, যোগ্য, তার প্রোপাগান্ডা নাই, তার সার্কেল ছোট, তার বিয়ে হয় না, হবে না, ভালো হবে না, বিপদে পড়বে। ঠিক কূটনীতি হলো, এটা হলো কূটনীতি। এটা রাষ্ট্রীয় জীবনে নেন। ভারত, ভারত যে খুব শক্তিশালী রাষ্ট্র তা কিন্তু না, ভারত যে যোদ্ধা জাতি তা কিন্তু না, কিন্তু তারপর ভারতকে আপনি ধ্বংস করতে পারেন না কেন? ভারতের কূটনীতি খুব শক্তিশালী। কিন্তু ওই যে বড় বড় মাথায় ছোট ছোট জিনিস ঢোকে না, ওইদিকে এবার যাচ্ছে কি, তারা বেশি স্লো মোশনে যায়, তারা বেশি ডিফেন্সিভ খেলে। ইতালির মতো, ইতালি দেখেন না, বিশ্বকাপ পায় না, এত ভালো খেলে সেমিফাইনালে যাবেই, সাউথ আফ্রিকার মতো ফাইনালে যেতে পারে না। ভারত এই জায়গায় আটকে যায় কিভাবে? উদাহরণ দিই, 25,000 কোটি টাকা অপারেশন সিন্দুরে খরচ হয়েছে কয়েকদিনে। কত কোটি টাকা, কত কোটি রুপি? 25,000 কোটি রুপি। কয়জন মানুষ সেদিন মারা গিয়েছিল পেহেলগাম হামলায়? 26 জন বা 25 জন, এক্সাক্ট ফিগার আমার মনে নেই, হয় 25 নয় 26। কেউ ভুল ত্রুটি হলে ঠিক করে দেবেন প্লিজ, কারেকশন করে দিন। 25 বা 26 জন মারা গেছে। এই 25-26 জনের প্রতিশোধ নিতে ভারত 25,000 কোটি টাকা খরচ করেছে। আসলে কি এই যুদ্ধে 25,000 কোটি টাকা খরচ করার প্রয়োজন ছিল? আমার মনে হয় না। সেই জন্যই বলছি ভারতের নিরাপত্তা অপারেশন সিন্ধু। আপনি দেখেন, পশ্চিমবঙ্গে শুধু মাদ্রাসাতেই দিয়েছে 5,000 কোটি রুপি। সাউথে সংস্কৃত ভাষা শেখার জন্য গভর্নমেন্ট দিয়েছে 4,000 কোটি রুপি।
হ্যাঁ, এগুলোর দরকার আছে। একটা দেশের উন্নয়নে, ভাষার উন্নয়নে, শিক্ষার উন্নয়নে দরকার আছে, কোনো সন্দেহ নেই। অস্বীকার করছি না, যুদ্ধের জন্য খরচ তো হবে, যুদ্ধ মানেই তো খরচ। এই যে ইরাক, ইরান, আমেরিকা, সৌদি আরবে যুদ্ধ হচ্ছে, মানে যে ক্ষতি হয়েছে, যে টাকা খরচ হয়েছে, টাকার হিসাব করেন, এরকম বাংলাদেশ কয়েকটা কিনে ফেলা যায়, বলবে না তো এরা। কিন্তু যেতটুকু এসেছে আপনার দম বন্ধ হয়ে যাবে যে কত হাজার কোটি টাকা খরচ হয় প্রতি মিনিটে, সেকেন্ডে কাউন্ট করতে পারবেন কোটি কোটি টাকা। যুদ্ধ হইলো এমন। এখন এইবার আসেন, এই যে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে হেরেছে আমেরিকার সাথে প্রোপাগান্ডা, সম্ভবত বার্নার্ড শ নাকি আইনস্টাইনকে বলেছিল, আমার এই মুহূর্তে মনে নেই, আমি লিখেছিলাম, বলা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন টিকবে কিনা। আমি নামটা ভুলে গেছি এখন এই মুহূর্তে, হ্যাঁ মনে থাকে না, সরি। আমি তো কি বলে পাণ্ডুলিপি রাখি না তো, আমি কোনো কিছু ছাড়া বলি, তাই ভুল হয়ে যায়, তাই নামটা আমার খেয়াল নাই। তাকে বলেছিল সোভিয়েত ইউনিয়ন টিকবে কিনা, তিনি বলেছিলেন না, টিকবে না। সম্ভবত বার্নার্ড শ নাকি আইনস্টাইন, আমার মনে নাই এখন। পরে বললো যে কেন টিকবে না সেটা বলেন। তিনি কি বলেছিলেন জানেন? কোনো ব্যাখ্যাতে জানেন, কোনো আলোচনা জানেন, তিনি স্ট্রেট বলে দিয়েছেন আমেরিকা চায় না, তাই থাকবে না, টিকবে না। সত্য হয়েছে, কিন্তু সমাজতন্ত্র ভেঙে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। কি বলেছিল? যে আমেরিকা চায় না, তাই থাকবে না। আমি একটা পোস্ট দিয়েছিলাম, অনেক সমাজতান্ত্রিক নেতা সেগুলো শেয়ার করেছিল, অনেক আগে, 8-10 বছর আগে। আপনারা কি জানেন 1973 সাল পর্যন্ত শুধুমাত্র সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছে আমেরিকা, বিলিয়ন বিলিয়ন ডলার। আপনি খেয়াল করেন 73 সালে বিলিয়ন ডলার মানে এখন কত? আমেরিকা কিন্তু যুদ্ধ করে নেই, রিস্ক নেই। এখনো তারা কিন্তু সরাসরি মস্কো, ওয়াশিংটন ফাইট হয় নাই, এখনো হচ্ছে না, কিন্তু সবাই জানে সব যুদ্ধ তারাই করাইতেছে বা তারা করতেছে। এই যে শেখ হাসিনা উচ্ছেদ, এখানেও খুঁজলে আপনি আমেরিকা তো পাবেনি, রাশিয়াও পাবেন। ইউক্রেন, রাশিয়া তো পাবেন, আমেরিকা পাবেন। এই যে ইরান, এখানে রাশিয়াও পাবেন, আমেরিকা পাবেন। ভেনেজুয়েলা, রাশিয়া পাবেন, আমেরিকাও পাবেন। আরো দেশ আছে, কিন্তু এরাও আছে, থাকেই এরা। চাইনাকে কেন দুর্বল করতেছে? চাইনা দুর্বল হলেও রাশিয়া দুর্বল হয়ে যাবে, রাশিয়া দুর্বল হলে চাইনা দুর্বল হয়ে যাবে, ইরান দুর্বল হলে চাইনা দুর্বল হবে, ভেনেজুয়েলা দুর্বল হলে চাইনা দুর্বল হবে। প্রত্যেকটা যুদ্ধ আপনি দেখেন, ভেতরে ভেতরে দেখেন আমেরিকা, রাশিয়া চায় না, কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সবচেয়ে বেশি পয়সা 1900 দেখেন আপনি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দিন থেকে, আবারও বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দিন থেকে রাশিয়ার বিরুদ্ধে পয়সা খরচ করে যাচ্ছে শুধুমাত্র রাশিয়াকে ধ্বংস করার জন্য আমেরিকা, এই মুহূর্ত পর্যন্ত। একবার তো ভেঙেছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়ে গেছে। কি কেন? যুদ্ধ না করে, টাকা খরচ করে। সৌদি আরব, পাকিস্তান দেখেন, ভারতের সাথে ফাইট চলে, ভারত কি করে? পুরো পাকিস্তানটাকে বিনা যুদ্ধে ভিখারিস্তান বানিয়ে ফেলেছে পরিকল্পিতভাবে। আপনি যত কিছু বলেন, আজকে যে পাকিস্তানের যে অর্থনৈতিক দুর্গতি, পৃথিবী থেকে আইসোলেটেড, এটা ভারতের কূটনৈতিক শক্তি, যুদ্ধে না। যুদ্ধে দেখেন এই পহেলগাঁও হামলাতে 25,000 কোটি রুপি, কেন ইমাজিন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভারতীয় জনগণ আশা করি আমার কথাটা শুনবে, মানবে কিনা, আলোচনা করবে কিনা জানি না, এবং ভারতের নিরাপত্তার সাথে যারা জড়িত তারা শুনবেন। আমি এটা বলেছি, এমন না যে বলি না, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বলেছি, আজকে শুধু নিরাপত্তা নিয়ে বলবো। এতক্ষণ কেন বলবেন যে এই এত কথা কেন বললাম? ধান বানতে অনেক সময় শিবের গীত গাইতে হয়, নলে ধান বানা যায় না, তাই ধান বানতে এতক্ষণ শিবের গীত গেলাম। ভারতের নিরাপত্তা রক্ষার জন্য আমি বলেছিলাম, ভারতের নিরাপত্তা যেমন ক্ষতি করে মুসলমান, ভারতের নিরাপত্তা রক্ষাও করতে পারে মুসলমান। ভারতের নিরাপত্তা নির্ভর করে ভারতের এবং তার আশেপাশের মুসলমানের মগজের উপরে। আমি জানি আমার সাথে এই ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করবেন। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মুসলমানদের মগজ যদি নিয়ন্ত্রণ না করতে পারে ভারত, ভারত অস্ত্র দিয়ে ভারতকে রক্ষা করতে পারবে না। 47-এ পারা যায় নাই, পারবেন না। সে আপনাকে 1000 কাট করবেই, মগজে আক্রমণ করতে হবে। ইসরায়েল কিন্তু শুধুমাত্র যুদ্ধে জিততেছে না মধ্যপ্রাচ্যে, এটা মনে যারা করেন তারা ভুল। তারা কিন্তু একই সাথে শাসকদের মগজ দখল করে নিয়েছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সকল শাসকের সাথে তাদের গাইটা প্রীতি, ইনক্লুডিং তুরস্কের রাডার কাকে নিরাপত্তা দেয়? ইসরায়েলকে। তুরস্কের জ্বালানি কোথায় যায়? ইসরায়েলে। তার মানে কি ইসরায়েল শুধুমাত্র যুদ্ধে শক্তিশালী নয়, অর্থে শক্তিশালী নয়, সামরিকভাবে শক্তিশালী নয়, কূটনীতিতে শক্তিশালী নয়, সে মগজ দখল করার কাজও করতেছে। দুবাই 100% তার দখলে, জর্ডান 50% দখলে, সৌদি আরব 50% দখলে। এগুলো আপনারা জানেন? মিডল ইস্ট থেকে হামলা করেছে ইরানে, কে না জানে এখন? আমি আজ থেকে 10-15 বছর আগে যখন বলেছি, আপনারা কি জানেন, আমি বলেছিলাম সৌদি আরব আর ইসরায়েল হচ্ছে খুবই খাতিরের লোক, এরা নিজেদের মধ্যে সম্পর্ক। আমাকে আমার এলাকায় পিটিয়েছে, মেরেছে, আমাকে পিটিয়েছিল এই কথা বলার জন্য। আজকে তারাই দেখি সৌদি আরবের গালি দেয়। এখন আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হয়েছে না সবাই, এমনকি আপনি দেখবেন কয়েকদিন পর পাকিস্তানের, ইসরায়েল এখন এই মুহূর্তে পাকিস্তানের মগজ দখলের চেষ্টা করতেছে। ভারতের উচিত হবে যুদ্ধ নয়, 25,000 কোটি টাকা, জাস্ট 25,000 কোটি টাকা খরচ করলেই
যদি 10 বছর যাবত 25, 30 বা 50,000 বা 1 লাখ কোটি টাকা খরচ করে ভারত, আগামী 10 বছর পরে ভারত নিরাপদ? বেশি না। আপনি কেন এইভাবে এতবার যুদ্ধ করে খরচ করবেন? কেন এত বড় বিশাল সেনাবাহিনীর বহর আপনাকে পালার পরেও আপনি টেনশনে থাকবেন? আওয়ামী লীগের মতো দলকে আপনি ক্ষমতায় রাখার পরেও টেনশনে থাকেন সরকার কখন উচ্ছেদ হয়ে যায়। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? যে আপনি যদি আপনার পক্ষের সরকার ক্ষমতায় থাকে আপনি নিশ্চিত না। এই যে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই, পুরো ভারত অনিরাপদ হয়ে গেছে। আপনারা কি জানেন এই মুহূর্তে বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক দেশ? আমেরিকা না, চায়না না, পাকিস্তান না, সবচেয়ে বিপজ্জনক দেশ বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য গলার কাটা। না গিলতে পারবে, না বমি করতে পারবে, আটকে গেছে। তাহলে কি করতে হবে? আমি এখন বলবেন আমি ভারতের নিরাপত্তার কথা কেন বলতেছি, আমার কি লাভ? আমি তো বাংলাদেশি, তাই না, এবং মুসলিম পরিবার থেকে আসা। তাহলে আমি কেন এটা বলি? আমিও কিন্তু আমার দেশের স্বার্থেই বলতেছি। কারণ ভারত স্টেবল থাকলে, ভারত ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা বাংলাদেশিরা ভালো থাকবো। নাহলে আমরা বাংলাদেশেরও অনিরাপদ হয়ে যাবো, বিপদে পড়ে। যেমন এখন পড়ে গেছে বাংলাদেশের অর্থনীতি, রাস্তায় নেমে গেছে, পথে বসে গেছে। বাংলাদেশের গণতন্ত্র বঙ্গোপসাগরে চলে গেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ফিনিশড, নেই অর্থনীতি, নেই ব্যবসা, নেই। কেন? কারণ এই মুহূর্তে ভারত যখন অনিরাপদ, আমরা অনিরাপদ হয়ে যাই। সেই জন্য আমি আমার স্বার্থে মূলত ভারতকে নিরাপদ রাখতে চাই, আমার দেশকে নিরাপদ রাখার জন্য ভারতকে নিরাপদ রাখতে চাই। আমার শেখ ফরিদের খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সংস্কৃতি, সঙ্গীত কিছুই থাকবে না, শিল্পকলা মাইনাস হয়ে যাবে। কোনোদিন এমনি তো নেই বাংলাদেশে। আপনি দেখেন না, এই 50-55 বছরে বাংলাদেশের শিল্পকলা, সাহিত্য, গণতন্ত্র, সঙ্গীত সব ভার মেয়ে চালা গেয়া, গায়েব। 30 বছর আগেও কিন্তু আপনি, 25 বছর আগে আপনি হাটে মাঠে ঘাটে বাউল গান শুনতেন, এখন শুনেন? 30 বছর আগে আপনি আপনার বাড়ির আশেপাশে কাউকে না কাউকে গলা সারতে শুনতেন, শুধু হিন্দু না মুসলমানেরও। এখন কি শুনেন? 25 বছর আগেও বাংলাদেশের সিনেমা হল ছিল, এখন কি আছে? সিনেমা হল মাদ্রাসা হয়ে গেছে। কি বুঝলেন? 30 বছর আগে মাদ্রাসা মাদ্রাসা ছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিও মাদ্রাসা হয়ে গেছে। কেন? সেই জন্য বলতেছি আপনাকে, এরা মগজ দখলে নিয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে বাংলাদেশে 80% মানুষ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা তো হওয়ার কথা ছিল না। বরং এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের 90% মানুষ পাকিস্তানকে সমর্থন করবে। এটা তো হওয়ার কথা ছিল না। সেই জন্য বলছি মগজের যুদ্ধ এখন। কি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাকে মাসখানিক আগে একজন বলেছিল যে ইন ফিউচার, সরি মাসখানিক না, মাসখানিক আগে তো একজন বলেছে, তার আগেও একজন বলেছিল যে এই ভারত উপমহাদেশ ইন ফিউচার ইউটিউবাররা নিয়ন্ত্রণ করবে, তারাই ক্ষমতায় যাবে। মাসখানিক আগেও একজন আমাকে বলেছিলেন, অত্যন্ত বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, তার সাথে আমার ব্যক্তিগত কথা হচ্ছিল বিশেষ জায়গায় বসে। তিনি বলেছিলেন যে ভারত, বাংলাদেশ সহ আরো কয়েক দেশের নাম বলছে, সঙ্গত কারণে বলতে পারি না, বলতে চাই না আমি, বলছে ভারত বাংলাদেশ আগামীতে ইউটিউবাররা নিয়ন্ত্রণ করবে, তারাই ক্ষমতায় যাবে। আমি বললাম মানে? তারাই ক্ষমতায় যাবে। আমি বললাম কি বলেন আপনি? যে দেখেছেন যে অনেক দেশে এখন ইউটিউবাররা ক্ষমতায় এবং আগামীতেও যাবে, কথা সত্য। তার মানে কি অস্ত্র দিয়ে সবকিছু হচ্ছে না? এইবার আসি আসল কথায়। ভারতকে যদি নিরাপদ রাখতে হয় তার রাষ্ট্রকে, এই যে লাখো লাখো সৈন্য, 7 লক্ষ সৈন্য নাকি শুধু কাশ্মীরে বসে থাকে, সত্য মিথ্যা আমি জানি, এরকম শুনেছি। তাহলে ভারতের সৈন্যের সংখ্যা 14 লাখ 15 লাখ, তাহলে সারা ভারতে কত বড় সীমান্ত? তাহলে একসাথে যদি 2-3 ফ্রন্টে যুদ্ধ শুরু হয়, ভারতের সৈন্য কোথায় যাবে? যুদ্ধ শুরু হওয়ার আগেই এই অবস্থা। তাহলে কি হবে অবস্থা যখন ফুল স্কেলে যুদ্ধ হবে? এত বড় সীমান্ত সে এই 15 লক্ষ সৈন্য দিয়ে তো পাহারা দিতে পারবে না। তাহলে কি করতে হবে? প্রথমত ভারত বিরোধিতা যাতে কমে সেই কাজ করতে হবে। কি কাজ? এই যে আই ওয়াশ করেছে পাকিস্তান, তুরস্ক সহ আরো কয়েকটা পরাশক্তি, চাইনা বলেন, আমেরিকা বলেন, বা আরো যেগুলো আমরা জানি না নাম, যেগুলো সন্দেহ করেন, সেগুলো যেগুলো জানি না আমরা নাম, আপনারা মনে করেন না যে যারা জানেন শুধু তারাই করে। এমন দেশে হয়তো ব্রিটেনও আছে যেহেতু আমরা জানি না, হতে পারে অস্ট্রেলিয়া যেহেতু আমরা জানি না, হতে পারে মধ্য। আপনি কি জানেন যে আমরা তো জানি যে ওহাবিজম শুধুমাত্র সৌদি আরব চালায় না, কাতার ওহাবিজম প্রচার করে বেশি, দুবাই ওহাবিজম প্রচার করে, প্রচুর প্রচার। কাতারের টাকায় বাংলাদেশে কত ওহাবিজম প্রচার হয় জানেন? খোঁজ নিয়ে নিন। কাতারের টাকায় কত মাদ্রাসা মসজিদ হয় মধ্যে এই ভারতে, বাংলাদেশ, পাকিস্তান, আপনি জানেন? জানেন না। এই যে 560টা মসজিদের মডেল মসজিদের আইডিয়া দিয়েছিল সৌদি আরব বাংলাদেশকে, ট্র্যাপে ফেলেছিল শেখ হাসিনাকে, বুদ্ধির খেলা খেলেছে। সেটা যদি সৌদি আরবও টাকা দিত তাও এই কাজই হতো। কিন্তু দেখেন বিনা পুঁজির ব্যবসা করে ফেলছে। 25,000 কোটি টাকা যদি, ভারতের সামরিক বাজেট কত আপনি ভালো করেই জানেন। ভারতের সামরিক বাজেট বিশাল বাজেট, এখন আরো বাড়তেছে। তো দুঃখিত, আপনি ভারতের সামরিক বাজেট বিশাল, এখন আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এতে কি সম্ভব? যা করতে হবে পাকিস্তান এবং বাংলাদেশে এই যে ভারত বিরোধী সেন্টিমেন্ট,
এটা দূর করতে হবে প্রথমত। কিভাবে? নিশ্চয়ই আপনি মসজিদ বানাইলে হবে না, আবার মন্দিরও বানাইলেও আপনার কমবে না, কারণ মুসলমান তো মন্দিরে যাবে না। পাকিস্তান এবং তুরস্ক কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করলো, জাহাঙ্গীরনগর মতো বিশ্ববিদ্যালয় দখল করলো? ভারত কি করলো? পাকিস্তানের থেকে কি ভারতের টাকা কম? পাকিস্তান তো বিহারিস্তান। তুরস্ক ধনী না, অর্থনৈতিক ভঙ্গুর। ভারত পৃথিবীর 3য় নম্বর ধনী রাষ্ট্র। আপনারা কেন পারলেন না? এটা আপনাদের ব্যর্থতা। ওই যে বললাম, বড় বড় মাথায় ছোট ছোট জিনিস ধরে না। মাদ্রাসা দখল করবে পাকিস্তান, এটা আমরা জানি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে চলে গেল মাদ্রাসা আলাদের দখলে, পাকিস্তানের দখলে, তুরস্কের দখলে? আপনারা কি করলেন? এখন বলবেন এটা তো ভারতের দায়িত্ব না। আমি বলছি না ভারতের দায়িত্ব, কিন্তু ভারত তার নিজের স্বার্থে কি ফিজি থেকে বিনিয়োগ করে না? ভারত কি নিজের স্বার্থে কি আর্জেন্টিনায় বিনিয়োগ করে না? ভারত কি নিজের দেশের স্বার্থে এবং স্বার্থে কি আফ্রিকায় বিনিয়োগ করে না? ভারত কি অস্ট্রেলিয়ায় বিনিয়োগ করে না? বা অস্ট্রেলিয়া থেকে বিনিয়োগ আনে না? আমেরিকা থেকে বিনিয়োগ আনে? চায়নার সাথে তার এত খারাপ সম্পর্ক, তার সাথে কি বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ হচ্ছে না, ব্যবসা হচ্ছে না? তা আপনার প্রতিবেশী যত দুর্বল হোক, তার বাড়িতে আগুন লাগলে তো আপনি অনিরাপদ। ধরেন আমার বাড়িতে আমার বাচ্চার বলে আগুন লাগলো, আমার প্রতিবেশী অনিরাপদ না? এই যে আমি এখন যে ঘরে আছি, আমার প্রতিবেশীর ঘরে আগুন লেগে গেল, আমার ওই পাশে যে প্রতিবেশী, তার সাথে আমি কথা বলি না, চিনিও না তাকে আমি, কিন্তু তার বাড়িতে যদি আগুন লাগে, আমার ঘরে নিরাপদ হবে না? বা তিনি আমার সাথে কথা বলেন না, আমার ঘরে যদি আগুন লাগে, তার বাড়িটাও পুড়বে না? পুড়বে। কিন্তু আমরা কিন্তু কেউ চিনি না, মাসে একবার কথা হয়, তাও হয়তো ওইদিকে উকি দিল, আমরা উকি দিলাম, তখন একটু শেষ। এদিকে কথা হয়, এইদিকে ডানে বাম এদিকে কথা হয়। প্রতিবেশী তো প্রতিবেশী। এই মুহূর্তে যদি আমি অজ্ঞান হয়ে যাই, নিশ্চয়ই আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আসবে না, আমার সন্তান আসবে না, যারা আমার আশেপাশে, তারা হাসপাতালে কে নিয়ে যাবে আমাকে? আমার প্রতিবেশীরা। সে আমাকে চিনুক বা না চিনুক। তাই প্রতিবেশী একটা ফ্যাক্টর। আর রাষ্ট্রীয় জীবনের প্রতিবেশী তো খুবই মারাত্মক। আপনি দেখেন এখানে ভারত, এই মুহূর্তে যদি ভারত বিরোধী জজবা পয়দা না হতো বাংলাদেশে, শেখ হাসিনা সরকার উচ্ছেদ হইতো না। পাকিস্তান, বিগারিস্তান, তারা যদি পারে, ভারত কেন পারবে না? 1 কোটি মুসলিম অনুপ্রবেশকারীকে আপনার ভারতে ঢুকতে দিয়েছেন, তারা 500 কোটি টাকা কামাই করে বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাস করতেছে আপনার দেশে। আপনি কি 10 লাখ মুক্ত চিন্তক আপনার ভারতে জায়গা দিতে পারেন না? পাকিস্তান থেকে লাখো লাখো ইসলামিস্ট নারীকে বিয়ে করে আনতেছে ভারত, তাহলে আপনি ভারতের 5 লাখ প্রগ্রেসিভ আপনার দেশে রাখতে পারেন না? কি সমস্যা? আপনি কি জানেন যে বাংলাদেশের 10 লাখ 20 লাখ মুক্ত চিন্তক, ফ্রি থিঙ্কার, যারা স্বাধীন চিন্তা করে, তাদের যদি আপনি ভারতে থাকতে দেন, খাইতে দেন, মানে তারা আপনার টাকা খাবে না, তারা ইনকাম করেই খাবে। পাকিস্তানের 10 লাখ রাখেন, আপনি বাংলাদেশ থেকে 20 লাখ আনেন, পাকিস্তান থেকে 20 লাখ লোক আপনি ভারতে জায়গা দেন, বা তাদের আপনি বিভিন্ন পড়ালেখা, শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন জায়গায় আপনি তাদের স্কলারশিপ দেন বা সুযোগ দেন, তাহলে কিন্তু ভারত বিরোধী জজবা কমে যাবে। আপনার তখন 1 রাত্রে 2 রাত্রে 3 রাত্রে 25,000 কোটি টাকা খরচ হবে না। তার সাথে পরে কথা তো ঝুঁকি, ওই যুদ্ধে আপনি হারতেও পারতেন, হারলে তো আরো ক্ষতি হইতো। যুদ্ধটা হইলো এই, জিতলে আপনি ঠকলেন, আর ঠকলেন মানে ধ্বংস হয়ে গেলেন। ধরেন 1 লাখ কোটি টাকাই ভারত প্রতি বছর খরচ করলো, 10 লাখ 10 লাখ 20 লাখ বা 20 লাখ 20 লাখ 40 লাখ ভারত, পাকিস্তানি এবং বাংলাদেশি মুসলমানের কথা বলছে, হিন্দু নই, হিন্দুর কথা বলি নাই, মুসলমান যারা প্রগ্রেসিভ, আপনি তাদের পিছনে খরচ করেন, দেখেন এই ভারত নিরাপদ হয়ে যাবে। 4,000 কিলোমিটার সীমান্ত আপনি কুমির, সাপ, ব্যাং দিয়ে রক্ষা করতে পারবেন না। 1 কোটি কিন্তু গেছে, আরো যাচ্ছে। এই যে বর্ডার সিল করা হয়েছে ভারতের আর বাংলাদেশ, তারপরেও কিন্তু বাংলাদেশ থেকেই যাচ্ছে, এটাকে আপনি জানেন, আমার কাছে ইনফরমেশন আছে। গতকালও অন্তত 200 লোক ভারতে ঢুকেছে, এটা অবৈধভাবে ঢুকছে, চাকরি বাকরি কাজ করার জন্য। আপনি কি জানেন? আরো তথ্য দেই, বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না বলে বাংলাদেশের মুসলমানেরা, অনুপ্রবেশকারী যারা, তারা সব আবার কেরালায় চলে গেছে, তারপর আপনার ব্যাঙ্গালোর চলে গেছে, কাশ্মীর চলে গেছে, চেন্নাই চলে গেছে, এমন কি যে গুজরাতের নাম শুনলে মুসলমান ডরায়, সে গুজরাতে চলে গেছে বাংলাদেশি মুসলমানেরা। আপনারা কি ভাবতে পারেন? আরো হাস্যকর ব্যাপার বলে, এবার আরো বিশ্বাস হবে না যে আসামের কথা তো গালি দেন না, কালকেও ঢুকছে 80 জন লোক আসামে ঢুকছে। আসামে ঢুকছে, কোন দিক দিয়ে শুনলে আরো হাসবেন। বটের নাম বললাম না, মানুষ ওদিকে ভিড় করবে। 80 জন ঢুকেছে গতকাল আমাদের জামালপুর থেকে, কালকে আসামে ঢুকছে 80 জন, অথচ আসাম থেকে মানুষ ভয় পায় না। সরি, ভুল বলেছি, না বটের নাম বলবো না, ঠিক আছে। এরা ঢুকেছে কালকে 80 জন, কালকে 200 জন, আমার জানা মতে কালকে 200 জন বাংলাদেশি মুসলমান ভারতে ঢুকেছে, এর মধ্যে 80 জন আসামে, আর 120 জন অন্য দিকে ঢুকেছে, অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, আসাম দেখে মানুষ ভয় পায় না? তাহলে কি বুঝলাম, ঠেকাইতে পারছেন? আপনি কিন্তু অনুপ্রবেশ করে ঠেকাইতে পারেন নাই, পারবেন না, কিন্তু আপনি প্রগ্রেসিভ মানুষদের জায়গা কেন দিবেন না? অনেকে বলবেন আমি আমার জন্য, না ভাই, আমার ভাই অন্য দেশে আমি যাইতে পারি, আমার যারা ঘনিষ্ঠ তারা জানে আমার স্পন্সর রেডি, আমি যাই নাই এখনো। আমার ঘরে আমি বলি তো, আমার ঘরে আমার প্রতি মাসে কেউ না কেউ বলে যে স্পন্সর দিয়ে চলে আসো, এমন না যে মুখে বলে, তারা স্পন্সর পাঠাও দেয় 2-1 জন, যাইতে বলে। আর আমি কোন কোন এম্বাসিতে ঘুরি, আমার যারা ঘনিষ্ঠ তারা জানে, খুবই ঘনিষ্ঠ তারা জানে
আমি কোথায় যাই না। আর আমার যে বয়স, আর আমি অলস লোক, আমি ভাই কাজ করে খেতে রাজি না, আমি ব্যবসা করবো, আমি চাকরি বাকরি করতে আমি রাজি না। আগে থেকে চাকরি আমি কোনোদিনই বছরে 2 বছরের উপরে কোনোদিন আমি চাকরি করতে পারিনি কোনো জায়গায়, সর্বোচ্চ 2.5 বছর, যদি বেশি করে থাকি 3 বছর, যত ভালো চাকরি হোক আর যত মন্দ চাকরি হোক, আমি 3 বছরের উপরে কোনো চাকরিতে স্থায়ী হইতে পারিনি, সম্ভব না আমার পক্ষে। সেই জন্য কেউ বলে যদি আমি বেহেস্তে যাই বেহেস্তে থাকতে পারবো না, আমার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ লোকেরা এগুলো বলতো। তো আপনাদের বলি, আমার জন্য বলি নাই, আমি সার্বিক এই অঞ্চলের জন্য বলেছি। এই দেশে বাংলাদেশ, ভারতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যারা, তারা হচ্ছে মুসলমানেরা। আবার এই মুসলমান, একটা কথা আছে না গ্রামের ভাষায়, যে সাপে বিষ কাটে সেই সাপ খেতে বিষ তুলতে হয়। এই ভারতকে রক্ষার নিরাপত্তা দিতে পারে মুসলমান, হিন্দুরা না, বিশ্বাস করি না। হিন্দুদের মুরুদই নেই, সরি, আমি ক্ষমা প্রার্থী হিন্দু ভাইয়ের আমার, আমি হিন্দু বলি না, শোনা, আমি ক্ষমা প্রার্থী আপনাদের, আপনাদের সেই মুরুদ নাই আপনাদের। আপনারা ভারতকে টিকাইতেও পারবেন না, ভারতকে ধ্বংস করতে পারবেন, কোনোটাই আপনারা করতে পারবেন না। আপনাদের ভারত ধ্বংস করলে কারা করবে জানেন? ভারতীয় মুসলমান এবং ভারতীয় কমিউনিস্ট যারা, তারা আপনার জন্য হুমকি। হিন্দুদের আমি হিসাবের মধ্যেই রাখি না। এরা চিন্তা করে যে আমার পেটে ভাত আছে কিনা, আমার পোলার ভালো বিয়ে হয়েছে কিনা, আমার মেয়ে ভালো বিয়ে দিতে পারছে কিনা, আমার পোলার সরকারি জায়গায় আইএস হয়েছে কিনা, আমার পোলা ডাকতে দ্যাটস এনাফ, এটা হলো হিন্দু। সেই জন্যই কিন্তু ভারতকে 800 বছর মুসলমানেরা মুঘল, তুর্কি, ইরানি, তুরানি, আফগানি, আরবিরা দখল করে রেখেছিল। সেই জন্যই পেরেছে, আজও পারে। সেই জন্যই 47-এর দেশটা টুকরো করা হয়েছে, এবং আরো হবে যদি সচেতন না হয়। আমি যেটা বলতেছিলাম, এইখানে মুসলমানদেরকে, আপনাকে যারা প্রগ্রেসিভ, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, খোলামেলা বলে দিলাম। যদি আপনি তা না দেন, আপনার কোনো বিমান, আপনার কোনো ট্যাঙ্ক, আপনার কামান, আপনার পারমাণবিক বোমা যে 12টা উঠাইছেন উপরে, কোনো নিরাপত্তা আপনাকে দেবে না। পারমাণবিক বোমা সৌদি আরব, সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করতে পারে নাই, তাদের 20,000 পারমাণবিক বোমা রয়েছিল, এখনো ধ্বংস করার পরও 12,000 আছে, যা সারা পৃথিবীতে নেই। আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়া মিলে সোভিয়েত, রাশিয়ার এখনো যে পারমাণবিক বোমা রয়েছে তার অর্ধেক সারা পৃথিবীতে নেই। রাশিয়া চাইলে পৃথিবী থেকে 50 বার ধ্বংস করতে পারে, কিন্তু আপনি রাশিয়াকে রক্ষা করতে পেরেছেন? পারেননি। ওই ইউক্রেনে গিয়ে দেখেন ঠেকে গেছে, দেখতে পাচ্ছেন? ইউক্রেনেই রাশিয়াকে কেসকি কলে ফেলে দিছে আমেরিকা। আমরা মনে করেন না যে আমেরিকা শুধুমাত্র অস্ত্রের জোরে শক্তিশালী, তার জন্য জিতেছে না। তারা সারা পৃথিবীতে তাদের মাইন্ড সেট আপের মানুষ তৈরি করে পয়দা করে রেখেছে আমেরিকা। সারা পৃথিবীতে আমেরিকার পক্ষে কথা বলার জন্য বহু শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, অভিনেতা, অভিনেত্রী, মৌলবী রেডি করে রেখে দিয়েছে। সব পেশাতে, প্রস্টিটিউট থেকে শুরু করে সব পেশাতেই যারা আছে তারা আমেরিকার পক্ষে কাজ করে, মানে কাজ করে না, মানে মাইন্ড সেট আপ এমন ভাবে তো অটোমেটিকই আপনার পক্ষে চলে। এই যে আমি পোশাকটা পরছি, আমার এই পোশাকটা মৌলবীদের পোশাক, এই পোশাক মানে পরা মানে কি, আমি পাশ্চাত্যের পোশাকের পক্ষে কথা বলতেছি, রাইট? আমি আমার বডিতে প্রমাণ করে দিয়েছি, আমার জুব্বা দিলে তো আমি পরবো না, মাইন্ড সেট আপ পয়দা হয়েছে আমার। আর মৌলবীদের কাতার কুয়েত টাকা দিয়েছে, নিজেরা কিন্তু সৌদি আরবের লোকের জুব্বা। আজকের ঘটনা জানেন? পাকিস্তানের একজন লোক সৌদি আরবে আরবিদের ড্রেস পরছে, তার ড্রেস খোলাইছে, বলছে খোল ড্রেস, তুই কি আরবি? কয় না। কোথায় থাকিস? পাকিস্তান। পাকিস্তান কোথায়? লাহোরে। খোল হারাম দাদা, জামা খোল, আরবিদের ড্রেস পরতে দেয় না আরবিরা। বলছে তুই তো আরবি না, আরবি ড্রেস পরছিস কেন? কিন্তু বাংলাদেশে কিন্তু জুব্বা টুব্বা, দাড়ি মুড়ি এগুলো করার জন্য সব ব্যবস্থা করে দেয়, যাতে মৌলবী পয়দা হয় বেশি বেশি, যেগুলোকে আমরা কোরআনের পাখি বলি। বেচতে খালি আমাদেরই দরকার, সৌদি আরবের লোকের বেচতে দরকার নাই। ওইখানে তো আমরা হাফেজ খুঁজে যাই না, সব হাফেজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। কারণ কি? ধালমে ঘুষ কালা হয়, তারা মাইন্ড সেট আপে লোক পয়দা করে রেখে দিয়েছে। এবং এরা কিন্তু সৌদি আরবের পক্ষে কাজ করবে না, এরা কাজ করবে মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে, বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে, বা অন্যান্য সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করার জন্য এদের পয়দা করা হয়। রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিতে হবে। সৌদি আরব কেন চাপ দিল আমাকে বোঝায় বলেন? নিশ্চয়ই রোহিঙ্গারা সৌদি আরবের লোক না, রোহিঙ্গারা বার্মার মুসলমান, বাংলাদেশি না, তাদের পাসপোর্ট দিতে বাধ্য করেছে। কি বুঝলেন? ভারত কি পেরেছে যে 70,000 হিন্দুকে তুমি নিরাপত্তা দাও? পারে নাই। বাংলাদেশের বা 7 জন মুক্ত চিন্তককে তুমি কিছু করতে পারবে না, বা ভারত কি 7 জন মুক্ত চিন্তককে জায়গা দিয়েছে? 70,000 রোহিঙ্গাকে যদি বাংলাদেশ পাসপোর্ট দিতে পারে, আপনি ভারতীয় হয়ে কেন 70 জন বাংলাদেশি মুসলমানদের আপনি পাসপোর্ট দেন না? ভারতীয় বলেন, এখন বলুন, ওটা তো আমাদের নীতি না। কোনটা আপনাদের নীতি? ওই যে 3 দিনের যুদ্ধে 25,000 কোটি টাকা খরচ করবেন, তার আগে আপনার 40 জন সৈন্য মারা গেছে, আর হোটেল তাজে হামলা করে, সংসদে হামলা করে, সংসদ ভবনে হামলা করে কেন হয়? কারণ আপনার প্রতিপক্ষের মগজ আপনি দখল করতে পারেন নাই। মগজ দখল করতে হবে, মগজ। আপনি যদি বাংলাদেশের এবং পাকিস্তানের মাত্র 10-20 লক্ষ মুসলমানকে আপনি তারা যারা আধুনিক চিন্তা চেতনায় সমৃদ্ধ, তাদের আপনি নিরাপত্তা দেন, আপনার ভারত নিরাপদ। ওই 20-15 লক্ষ সৈন্য আপনার জন্য জানা করতে পারবে 15 লক্ষ বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমান, আবারও বলতেছি হিন্দু না, মুসলমান, আপনার জন্য, আপনার দেশের জন্য বেশি নিরাপত্তা বয়ে আনবে। আপনার এত রক্তপাত হবে না, এত অর্থক্ষয় হবে না, এত টেনশন করতে হবে না আপনাকে। আবারও বলি, 10-20 লক্ষ বলছি না, অর্ধেক করেন, 5 লক্ষ, মাত্র 5-10 লক্ষ নিয়ে টেস্ট করে দেখেন, বিশ্বাস না হয় আচ্ছা ওটাও বাদ দেন, 5-10 লক্ষ বাদ দিলাম, আপনি 5,000, 10,000 নিয়ে টেস্ট করে দেখেন, আমার কথা 1 বছর 3 মাস আপনি প্র্যাকটিস করে দেখেন, এদের পিছিয়ে খোঁজ নিয়ে দেখেন আপনাদের কি আসে। আচ্ছা 5-10,000 বাদ দিলাম,
আপনি 500 1000 লোককে আপনি রাখেন তো দেখি। 1000 লোক পালতে তো আপনাদের 25,000 কোটি টাকা যাবে না 7 দিনে। ধরে নিলাম আপনাদের ভাতা দেবেন, টাকা দিয়ে পালবেন, বেতন দিবেন, কথার কথা। এমনি বললাম মজা করে। যারা যারা যে সকল পাকিস্তানিরা যারা ভারতীয় সভ্যতায় বিশ্বাস করে, যে সকল পাকিস্তানি যারা ভারতীয় নিজেকে মনে করে আমি ভারতীয়, ভারতীয় সংস্কৃতি সাহিত্যে বিশ্বাস করে, যারা বাংলাদেশি ভারতকে ধারণ করে, ভারত বলতে ভারত দেশ না, ভারতীয় সভ্যতাকে ধারণ করে। কারণ পাকিস্তানি তো পাকিস্তানি, বাংলাদেশি তো বাংলাদেশি, আমি তো বাংলাদেশি, তাই না? আমেরিকা যদি জায়গা দিতে পারে, তা আপনি জায়গা দিলে কি সমস্যা? আপনার দেশ অনিরাপদ হয়ে যাবে। এই যে ভারতের হিন্দুরা বলে দেশ অনিরাপদ হয়ে যাবে, তুমি 1 কোটি অনুপ্রবেশকারীকে জায়গা দিতে পেরেছো ভাই, আর তুমি 1000 বাংলাদেশি মুসলমান, 1000 পাকিস্তানি মুসলমান যারা প্রগ্রেসিভ তাদের জায়গা দিলে কি সমস্যা হয়ে যাবে? ধরে নিলাম এই 1000-এর মধ্যে 10% গাদ্দার হোক, 200 গাদ্দার, 2000-এর মধ্যে 200 গাদ্দার, 1800 তোমার পক্ষে কথা বলবে? কারণ গাদ্দার হইতেই পারে, 2000 মানুষের মধ্যে একটা গাদ্দার, 2টা গাদ্দার থাকতেই পারে, এটা স্বাভাবিক, অস্বীকার করি না। কিন্তু আজ 1800 মানুষ কাজ করবে। তো এই মগজ দখল করতে হবে। আপনি ট্যাঙ্ক কামান দিয়ে দেশ রক্ষা করতে পারবেন না। রাশিয়া যদি মধ্যপ্রাচ্যে তার দখল থাকতো, রাশিয়ার যদি ইউরোপে তার পক্ষের মানুষ থাকতো, তাহলে রাশিয়া ভাঙতো না, ভাঙতো না। যেমন এখন আফগানিস্তানের সাথে ভারতের যে সুন্দর সম্পর্ক, এর কারণে কিন্তু আফগানিস্তানিরা এখন, তালেবানেরা কিন্তু ভারতের জন্য বিপজ্জনক না। তাদের ফ্রেন্ডস ঘোষণা করেছে তারা বন্ধু। আপনি আফগানিস্তানের জঙ্গিদের সাথে তালেবানদের সাথে বন্ধুত্ব করতে পারবেন, আর আমার মতো শেখ ফরিদদের সাথে বন্ধুত্ব করতে, মুফতি মাসুদের সাথে বন্ধুত্ব করতে, বা তাদের বন্ধু ভাবতে এত ভয় কিসের আপনাদের? আমি তো বুঝে উঠতে পারি না। মরা শামুকে কিন্তু পা কাটে, বাংলাদেশ কিন্তু ভারতের জন্য মরা শামুক। মরা শামুক বুঝেন? আমাদের বাংলা আর একটা কথা আছে, মর্দ মরে অমর্দের হাতে। আপনি দেখেন সোভিয়েত ইউনিয়ন কোথায় উষ্টা খাইছে, কার সাথে? আফগানিস্তানের বুট পায়ে দিয়ে ঘুরে, যাদের পায়ে বুট নাই, পাঞ্জাবি আর একটা AK-47 হেরে গেছে, জজবা পয়দা করে দিয়েছে। এই যে পাকিস্তান এত বিমান হামলা করে আফগানিস্তান কিছু করতে পারে না, জজবা পয়দা করে দিয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে। তো আপনাকে সেই কাজটা করতে হবে। আর ভারত তো বাংলাদেশে 17 থেকে 19,000 সৈন্য বলিদান দিয়েছেন। তো সেই বাংলাদেশের আপনি 19,000 লোককে আপনি বাংলাদেশে জায়গা দিবেন না, এটা হয়? হবে না তো এইভাবে। ভাই, মানুষ বিনা স্বার্থে কিছু করে না। আপনার জন্য সবাই, আপনার সবাই তো সৈনিক না যে আপনার জন্য জান দিবে, প্রাণ দিবে। সবাই তো বিপ্লবী না, নিজের খেয়ে নিজের পরে আসবে। আপনাকে সুযোগ দিতে হবে, পাইপলাইন রাখতে হবে, পানি আপনার দিকে আসবে, আপনার বৃষ্টির পানি চারদিকে সরে যাবে, আপনাকে সেটাকে ধারণ করতে চৌবাচ্চা বানাইতে হবে, যাতে আপনার এখানে থাকে পানিটা, পানির কাজ গড়িয়ে যায়, গড়িয়ে যায়, আপনি রাখেন, ড্রাম বানান, জমায় রাখেন। ভারতের যে কাজটা করতে হবে, বাংলাদেশকে আগে বলি, পাকিস্তানের কথা বাদ দিলাম, বাংলাদেশকে যদি ভারতের জন্য নিরাপদ বানাইতে চায়, সেখানে বাংলাদেশে গিজ গিজ করে ব্যাঙ্গের সাথে মতো মাদ্রাসা বানাইছে। দেখেন আপনি, শিল্প সাহিত্য ধ্বংস করে দিচ্ছে পরিকল্পিত হবে। কেন? পাকিস্তান যদি এটা আপনি কেন পারলেন না? জামাতিদের, ভারত বিরোধীদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের, হিন্দু বিরোধীদের 6টা ব্যাংক আছে, শত শত হাসপাতাল আছে। ভারতের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের পক্ষে যারা, ভারতের পক্ষে যারা, তাদের কি আছে আমাকে বলেন তো? যারা ভারতের পক্ষে একটা ইউনিভার্সিটি দেখান, পাবেন না। কিন্তু পাকিস্তানের পক্ষে তাদের ইউনিভার্সিটি আছে, নাম বলবো? যারা ভারতের পক্ষে তাদের একটা হাসপাতাল দেখেন, একটা পাবেন না। এখন আপনারা বলেন তো, যারা পাকিস্তানের পক্ষে তাদের হাসপাতাল নাই বাংলাদেশ, আপনারা জানেন না? আমার চেয়ে বেশি জানেন, রাইট? এগুলো কেন হলো না? এইভাবেই করতে হবে ভারতকে মগজ দখল করতে হবে, ভূমি না। ভূমিতে আপনি কেমন, ভূমিতে কি করবেন? ওই বাংলাদেশটাকে যদি আপনি ভূমি নেন, আরো বিপদে পড়বেন। আমি জানি ভারত সে কাজ করবে না, কারণ ভারত এই ঝুঁকি নিবে না। কিন্তু এইখানে যারা সাপ বিচ্ছু আছে, এই সাপ বিচ্ছুকে আপনার জন্য নিরাপদ পরিবেশ, এদের বিষ থেকে আপনি ওষুধ বানানো, সাপ, অনেকেই সাপ পালে কেন? সেখান থেকে সাপের উপকার আছে, সাপের বিষটা নিয়ে আপনি ওষুধ বানাবেন। এই কাজটা করেন, মেক দ্য প্রবলেম অপরচুনিটিস। কারণ এই বাংলাদেশে এই মুহূর্তে যত ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী, কেন? পাকিস্তানের মতো ভিখারিস্তান যদি ইনভেস্ট করে এটা করতে পারে, আপনি কেন পারলেন না? এটা আপনাদের ব্যর্থতা মানতে হবে। শেখ হাসিনার সরকার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার উচ্ছেদ কেবলমাত্র শেখ হাসিনা সরকার আর মুক্তিযুদ্ধের সরকার উচ্ছেদ না। এটা হলো ভারতকে ব্লিড করা, ভারতকে কাট করার জন্য, ভারতকে ক্ষতবিক্ষত করার একটা অংশ। আমি এর মানে এই বলছি না যে আওয়ামী লীগ যারা করে সব ভারতের পক্ষে, তা আমি বলছি না। কিন্তু আপনাকে যা বানাতে হবে কোনো রাজনৈতিক দলই না, শুধু রাজনৈতিক দল তো লাগবেই, পাশাপাশি আপনাকে, মানে ভারতকে বলতেছি, ভারতের নিরাপত্তা নিয়ে যার দায়িত্ব তাদের বলছি, আপনাকে ভারতের পক্ষে কথা বলতে হবে, এমন মানুষ লাগবে। দালালের কথা বলি না, দালাল আলাদা জিনিস। আপনি দালাল বানাবেন, কালকে টাকা বেশি দিলে আরেকজনের দালালি করবে, দালালের কথা বলি না। এই যে দেখেন আপনাদের ভারতে, আমি শেখ ফরিদ নিজে শত শত মানুষকে মাগনা চিকিৎসা করিয়েছি, তারপরেও ভারতের পক্ষে বলে না।
আপনাদের দেশে প্রতি বছর লাখ লাখ মানুষ মাগনা চিকিৎসা করে, আমি জানি। কিন্তু একজন লোককে ভারতের পক্ষে কথা বলতে দেখছেন? হিন্দুর পক্ষে বলেনি, কেন বলে না? কি কারণে বলে না? এটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে, এটা আমরা জানি। এটা যারা জানে তাদের সাথে আপনাদের কথা বলতে হবে। এখানে আপনার মাইন্ড সেট আপ পয়দা করতে হবে। আমি বলছি না আপনি শুধু পাকিস্তান বিরোধী পয়দা করেন, আপনি তুরস্ক বিরোধী পয়দা করেন, সেটা আমি বলি নাই। আপনার পক্ষে যেন থাকে সেই মানুষ পয়দা করেন। আপনি কে বিরোধিতা করে আপনার দরকার নেই। কারণ পাকিস্তান আপনাকে হামলা করতো, যদি করতে পারতো তাহলে ওই কাশ্মীর সীমান্তে দিয়ে হামলা করতো, মহারাষ্ট্রের রাজস্থান দিয়ে আপনাকে হামলা করতো, বা আকাশপথে হামলা করতো। পাকিস্তানের সেই মুরুদ নাই, তাই সে বাংলাদেশকে তৈরি করতেছে। 18 কোটি পিপল, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে কি নাই সে বিতর্ক পড়ে। পাকিস্তানের পারমাণবিক বোমা থাকলেও সেই নিয়ন্ত্রণ তার কাছে না, সৌদি আরবের কাছে না, আমেরিকার কাছে, তাও আমরা জানি না। অথবা পাকিস্তানের যে 17, 18 বা 20, 30টা পারমাণবিক বোমা আছে এগুলো বিক্রি করে দিয়েছে কিনা, তাও আমরা জানি না। ওর চেয়ে বেশি বিপজ্জনক বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে না, তার মধ্যে 16.5 কোটি হলো মুসলমান। এই 16.5 কোটি মুসলমানের মধ্যে 15 কোটি ভারতের জন্য বিপজ্জনক। এই 15 কোটি মিনি বোমা ভারতের জন্য। এটা কি ভারত সরকার জানে কিনা আমি জানি না। এরা হিন্দুর জন্য, এই 15 কোটি হিন্দুর জন্য, ভারতের হিন্দুর জন্য বিপজ্জনক। বাংলাদেশে তো কোনো কথাই নেই। এই 15 কোটি মুসলমান ভারতের জন্য বিপজ্জনক, ভারতের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক, ভারতের হিন্দুদের জন্য বিপজ্জনক। এই মাইন্ড সেট আপ আপনাদের চেঞ্জ করতে হবে। আপনারা আরেকটা কথা বলি, 1971 সালে যত বিহারির বাচ্চা ছিল আলবত রাজাকারগিরি করেছে, আলসামস কিন্তু ছিল বিহারিরা। এই আলসামসের জায়গা দিয়েছেন কেন? কলকাতাতে জায়গা দেন নাই? আপনাদের নেতারাই তো বলে দিয়েছে, কলকাতা কলিমুদ্দি সলিমুদ্দিরাই, কংগ্রেসম্যানেরাই আর বামপন্থীরা বাংলাদেশের 71-এর যে সমস্ত বিহারি ছিল তাদের আপনারা ভারতে আশ্রয় দিয়েছেন। তাদেরকে আপনারা কলকাতায় ফুটপাতে দোকান করতে দিয়েছেন, আপনাদের নেতা বলেছে। এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু আমরা বললে তখন মানতেন না। আমি শুধু বলেছিলাম বাংলাদেশে 71 সালে মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং দিত, বিহারিরা তাদের পছন্দ করতো না, তাদের মারতে যেত, আপনারা খেপে গিয়েছিলেন। ভারতের লোকে বিশ্বাস করেনি। এটা আমাকে সর্বপ্রথম বলেছিলেন রাজ্জাক হাওলাদার, হেমায়েত বাহিনীর ভাই, ছোট ভাই। ওই রাজ্জাক হাওলাদার কানাডায় থাকেন, বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাকে বলেছিলেন। এটা আমি আবার যাচাই করেছি, ক্রস এক্সামিন করেছি, এবং এই ঘটনা সত্য। আরো মুক্তিযোদ্ধা আমাকে বলেছে যে ভারতের মুসলমান বিহারি যারা অবাঙালি মুসলমান, তারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করত, মুসলমানরাও বিদ্বেষ পোষণ করতো। এটা তারা বলতে সাহস পায়নি। বাঙালি মুসলমানরাও পছন্দ করে। আপনি দেখেন তো কলকাতায় মুসলমানরা কবে 71 সালে পক্ষে মিছিল করেনি? আপনারা বিহারিদের জায়গা দিয়েছেন ফুটপাতে, তাদের থাকতে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, ব্যবসা করতে দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, ভোট দিচ্ছেন, ভোটার বানাইছেন, জায়গা দিচ্ছেন। বাংলাদেশের কয়জন মুক্তিযোদ্ধাকে ভারতে জায়গা দিচ্ছেন আপনাকে বলেন আমাকে? বলেন কয়জন বিহারিকে বাংলাদেশ কলকাতা থেকে বের করে দিয়েছেন? কয়জন বিহারি পাসপোর্ট সিজ করেছেন? বরং বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের পাসপোর্ট আপনারা সিজ করেছেন, এটা আমার কাছে খবর আছে। অন্তত 80 জন আমাকে, 90 80 থেকে 100 জন আমাকে বলেছে যে যারা বাংলাদেশ থেকে হিন্দু ভারতে এসেছে তাদের পাসপোর্ট ভারত সরকার সিজ করেছে, তাদের কৈফিয়ত তলব করেছে। একটা বিহারি বের করেন তো, উর্দুভাষী বাঙালি বের করেন তো, যারা 71 সালে বাংলাদেশে রাজাকারগিরি করে, আলসামসগিরি করে ভারতে ঢুকেছে, তাদের পাসপোর্ট সিজ করেছেন? একজন নাই, পাবেন না। কিন্তু বাংলাদেশি হিন্দু যারা এসেছে তাদের আপনি পাসপোর্ট সিজ করেছেন, আমি জানি। এসআইআরে কতজন মুসলমানের সাথে হিন্দুকে আপনি বেশি বাদ দিয়েছেন, কেন? কি কারণ? কিন্তু সারা পৃথিবীতে চলে গেছে মুসলমানদের এসআইআরে বাদ দিয়েছে, আসলে তা না, 63% হিন্দু। যাক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, বাংলাদেশকে ভারতের জন্য অনিরাপদ স্থান বানাইতে গেলে অবশ্যই বাংলাদেশি মুসলমান যারা প্রগ্রেসিভ, যারা প্রগতিশীল, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, অরিজিনালি, ডুপ্লিকেট না, জালিয়াত না, যারা অরিজিনালি ভারতীয় সভ্যতা বিশ্বাস করে, বাঙালি সংস্কৃতি সাহিত্যে বিশ্বাস করে, সঙ্গীতে বিশ্বাস করে, আস্থা রাখে, চর্চা করে, খেলাধুলা, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলায় আস্থা রাখে, এই সমস্ত মানুষদের আপনাকে সাপোর্ট করতে হবে, এবং প্রকাশ্যে, গোপনে না। তাহলেই কেবল ভারত নিরাপদ হবে। আপনাকে সৈনিক আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনি যতই ওই যে আপনার কি বলে 7 সিস্টারের আরে চিকেন নেকের ওইখানে আপনি সামরিক ঘাঁটি করেছেন, ওটা আপনাকে নিরাপত্তা দিবে না। আপনার তো ভুটানের সাথে আপনার সৈনিক নাই, নেপালের সাথে তো আপনার সৈনিক নাই, রাইট? তো বাংলাদেশে কেন সৈনিক বসাইতে হবে? এমন কিছু করেন বাংলাদেশে বড় যাতে সৈনিক না লাগে। আরে ভাই, 1 কোটি মুসলমানকে তো আপনার অনুপ্রবেশকারী জায়গা দিয়েছেনই, এবং আপনার মুরুদিনাই বের করে দেওয়া বাংলাদেশের ভিতরে ঢুকানো পারবেন না। তাহলে কেন আপনি 10,000, 20,000, তো দূরের কথা 1,000 মুক্ত চিন্তক আপনি জায়গা দিতেছেন না? আমার মতো শেখ, এখন নাম ধরেই বলে, আমার মতো শেখ ফরিদ বা মুফতি মাসুদের মতো মানুষ, 1,000 মানুষ যদি প্রতিদিন কথা বলে, ভারতের 10 লাখ সৈনিকের চেয়ে বেশি কাজ করবে। বিশ্বাস হয় না আপনার? প্রমাণ করে দেখেন, প্রমাণ করেন। প্রমাণ তো দিয়ে দিয়েছি আমরা, কিভাবে দিব আর? এই যে বাংলাদেশের অনেক মানুষ আমাদের কারণে প্রগ্রেসিভ হয়েছে ভারতের পক্ষে। আপনাদের প্রপাগান্ডা নাই। মুক্তিযুদ্ধে আপনাদের কতজন সৈনিক বলিদান দিয়েছে এটা বাংলাদেশের মানুষ জানেন, আপনারাও জানেন না, বলেন না। আমরা বলি, অন্তত 1,000 বার বলেছি, আপনারা বলেন না, কেন বলেন না? জানাতে হয়। যখন আমি বলেছি হ্যাঁ ভারতের সৈনিক আমাদের জন্য বলিদান দিয়েছে, এই যে আজকে আপনাদের বললাম যে নেপালের গোর্খারা আমাদের জন্য বলিদান দিয়েছে, এগুলো তো জানতে দিতে হবে, তাহলে তো মানুষের শ্রদ্ধা বাড়বে। কিন্তু বাংলাদেশে কি জানে? রক্ষী বাহিনী দিয়ে মারাইছে 30,000। ভারত মেজর জলিলের মতো এক বদমাইশ, সে বলেছে সব নিয়ে ট্যাঙ্ক আমার নিয়ে চলে গেছে। এই প্রপাগান্ডার বিরুদ্ধে আপনারা জিততে পারলেন না কেন?
প্রপাগান্ডা হলো আসল। প্রপাগান্ডা মানে প্রচারের কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সবচেয়ে, এই যে ইউটিউবে কথা বলতেছি, যতগুলো লোক এখানে দেখতেছে আমি জানি না কতজন, যদি অনেক রাত, এখানে 253 জন এই মুহূর্তে আমাকে ওয়াচ করতেছে। আমি যদি একটা বই লিখে 253 জন কিন্তু আমার বই পড়বে না। আমি যদি বই লিখি, বদরুদ্দিন উমরের বই কয়জনে পড়েছে? কিন্তু বদরুদ্দিন উমর হয়েছে যে বলেছে 90% স্বাধীনতার বক্তব্য মিথ্যা, 10% সত্যি। মার্কেটে খেয়ে গেছে, পুরো বাংলাদেশ খেয়ে গেছে। যে জীবনে বদরুদ্দিনের নামও জানতো না, সেও এটা মার্কেটিং করে ফেলছে। তো কত শক্তিশালী একটা ইউটিউবের বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু বদরুদ্দিন উমর এই মিথ্যা কথাটা বলেছে যে মুক্তিযুদ্ধ 90% বক্তব্য মিথ্যা। আপনি দেখেন, আপনাদের ভারতের একজন আছেন, কি যেন, সুভাষ বোসের নাতনি, কি যেন, বোস শর্মিলার বোস নাই, ভুলে গেছি, তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধে 25,000 মানুষ মারা গেছে, বাংলাদেশে ছড়িয়ে গেছে। আপনাদের অরুন্ধতী রায় বলছে বাংলাদেশে পাক বাহিনী নাকি কোনো অত্যাচারী করে নেই, মার্কেট খেয়ে ফেলেছে। আপনারা তারা এগেইনস্টে তৈরি করতে পারেন নাই, ভারতের কাউন্টার দেয় নাই কেউ। কেন আপনারা কাউন্টার দিলেন না? আমি শেখ ফরিদ প্রথমে কাউন্টার দিয়েছি, খুব কম, বাংলাদেশও দেয় না। বাংলাদেশে 100 জন লোক কথা বলে নাই। আমি ভয়েস রাইজ করেছি অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। আমি বলেছি অরুন্ধতী রায়কে যেদিন পাবো জুতা মারবো। আমার একজন পক্ষের মানুষ আছে, তিনি বিরোধিতা করছেন। আমার মুক্তিযুদ্ধ নিয়ে এত বড় কথা বলবে যে হানাদার বাহিনীর পক্ষে আমি তাকে জুতা মারতে পারবো না, এটা নাকি আমি বলে বেআইনি করেছি, ফৌজদারি অপরাধ করে ফেলেছি, এবং এটা নাকি আমি বাক স্বাধীন অভিযান। নো ভাই, কিছু কিছু ব্যাপারে সহ্য করা যায়। আমার মুক্তিযুদ্ধ নিয়ে আপনি সুদূর বুদ্ধ মার্কার কথা বলবেন, সরুন্ধতী ফরুন্ধতী বসু মসু যাই পশু থাপড়ায় গাল পাড়া বেলাম, ওই ব্যাপারে ছাড় নাই। বঙ্গবন্ধুর খুনিকে আনোয়ার হোসেন মুকুল কানাডায় ঘুষি মেরেছিল, আওয়ামী লীগ করে না। সে তো ব্যক্তির সাথে আমি তো ব্যক্তিগতভাবে কারো গায়ে দিতাম, আমার সম্পত্তি নিয়ে গেল, আমি তার সাথে মারামারি কাটাকাটি করবো না, প্রশ্নই আসে না। কিন্তু আমার জাতির স্বার্থে, মানবতার স্বার্থে, আমার সভ্যতা সংস্কৃতির স্বার্থে তো আমি দাঁড়াবো, মুখোমুখি দাঁড়িয়ে যাবো আপনার সামনে। আমি গাছের পাতা ছিঁড়তে পারি না, ফুল ছিঁড়তে পারি না, ইদানি এই যে পিছনে ফুল দেখতে থাকলে আমি ছিঁড়তে পারি না, ফুল আমি ছিঁড়তেই পারি না, আমার কষ্ট হয়। আমি বলে দিয়েছি ফুলগুলো যেন না রাখে, কিন্তু মানে না, ওখানে রেখে যায়। আমি ফুলও ছিঁড়তে পারি না। যখন আমার দেশের জন্য, যখন আমার সংস্কৃতি সভ্যতার জন্য মুখোমুখি হতে হবে কারো, আমি, আমার সাথে ভয়ঙ্কর কেউ হবে না। আপনি কোনো শিশুকে ধর্ষণ করতে যাবেন, আমার চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে কেউ হবে না আপনার সামনে। আপনি আমার মুক্তিযুদ্ধ নিয়ে সুদূর করবেন, 72 সংবিধানে, আমার চাইতে ভয়ঙ্কর আপনার সামনে কেউ হবে না। তখন আমি পারবো, যেটা বলতেছিলাম, মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। এর জন্য ভারতকে সৈন্যর চাইতে বিমান হলেই হবে না ভাই। বললাম তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ জিতে গিয়েছিল, টিকতে পারে, ব্রিটিশ ভেঙে খান খান হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন এত বড় শক্তিশালী, তার দেশ ভেঙে গেছে। পাকিস্তানের পারমাণবিক বোমা থাকার পরেও না খায় মরতেছে। বিগানিস্তান, ইরান এত বলে কি বানায়, ওই এইটা বানায়, আগডুম বাগডুম বানায়, ফকফকা হয়ে যায়, কেউ জানতেই আছে না পাকিস্তান ইরান শেষ। আপনাকে ক্ষমতা, আপনাকে শুধু অস্ত্র আপনার দেশে নিরাপত্তা দিবে না, দিতে পারে না। ভারতের সৈন্য কম ছিল না, এখনো ভারতের সৈন্য তো কম নাই, শক্তি তো কম নাই, কিন্তু আপনি, পাকিস্তান আপনাকে কিরকম ব্লিডিং করতেছে। আপনাকে বাংলাদেশ আপনাকে কি করতে, আপনার এলাকার, আপনার দেশের সালগুমরা নিয়ে চলে যেতেছে। বাংলাদেশের হাঁপানি রোগী রিক্সাওয়ালা বলতেছে ভারত দখল করবে। এগুলো আপনি ইয়ার কি মনে করেন না? আপনার কাছে ইয়ার কি মনে হইতে পারে? ভারতের কেউ ভাবতে পারে আর ভাই এগুলো কি করবে, এগুলো তো পালের গোদা, এগুলো কি করবে, কিছু করতে হয়তো বিগারি বা মূর্খ। মূর্খের শক্তিকে আপনি গুরুত্বহীন মনে করেন না, বিপদে পড়বেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতারা মূর্খের শক্তিকে গুরুত্ব দেয় নাই বলেই আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে। আমরা জানতাম এই মূর্খের শক্তিটা খুব ভয়ঙ্কর, যেটা সৈয়দ আশরাফ সাহেব বলে গিয়েছিলেন, আমরা তার সাথে একমত ছিলাম। মূর্খের শক্তিকে সবসময় অ্যাভয়েড করবেন না, তাহলে বিপদে পারেন। বাংলাদেশ মূর্খ, নির্বোধ, দুর্বল, কোনো সন্দেহ নেই। কিন্তু একে আপনি যদি মনে করেন যে না, এটা কোনো শক্তি নেই, তাহলে ভুল হবে। 18 কোটি মানুষ, 15 কোটি আপনার বিরুদ্ধে, সবগুলোকে মেরে ফেলতে পারবেন না। বরং ওরা তো এটাই চাচ্ছে। দেখেন, জামাতার আমির আজকে বলেছে যে মানব ঢাল ব্যবহার করো, সামনে যাও পুশ ব্যাগ ঠেকাইতে, পুশিং ঠেকাইতে। তার মানে কি বুঝছেন তো? মানব ঢাল ব্যবহার। আপনি, ভারত তো এমনি তো যুদ্ধে যাবে না, মানব ঢালকে সাধারণ মানুষকে মারবে না। শুনেছি যে অপারেশন সিন্দুরে ফজর নামাজের সময় হামলা করে নেই। আপনি যুদ্ধের নিয়ম মানলেও এরা তো মানবে না, এরা তো নিজের ছোট ছোট বাচ্চাকে সামনে দিবে। আপনি সেনাবাহিনী গুলি করে 10টা শিশু মারলে পরে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে আটকে দেবে। এই যে আমার ভাবির পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, চামরানাই পীর, চামরালা পীর, তারা যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, আমি কিন্তু বলেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এর 10 ভাগের 1 ভাগ করতে পারবে না, জাতিসংঘে সে তারা নিষিদ্ধ করে দিবে। বাংলাদেশের সকল নেতা মন্ত্রীদের, আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীদের নিষিদ্ধ করে দিবে। আপনি জানেন সেটা, দেখতে পারবেন সামনে। এর 10 ভাগের 1 ভাগ যে নির্যাতন নিপীড়ন চালাইতেছে জামাত, বিএনপি, ভাবির পোলারা, এর 10 ভাগের 1 ভাগ আওয়ামী লীগ করতে পারবে না। তেমনি ভারতও পারবে না, কারণ সামনে শিশু ঠেলে দেবে। দেখেন না, বিজেপির সাথে যুদ্ধই শুরু হয় নাই, এখনই বিজেপির সাথে বাংলাদেশের লোকজন বসে আছে না কেন? বলি এটাকে আপনি কি মনে, ইয়ার কি মনে করেন? তাই বলতেছিলাম, অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুনেন, ভারত যদি বাংলাদেশের সাথে নিরাপদ থাকতে চায়, পাকিস্তানের সাথেও, বাংলাদেশ এবং পাকিস্তানের যারা মুসলমান প্রগতিশীল, তাদের সাপোর্ট দিতে হবে আপনাদের। যদি তা না করেন, আপনাদের এরকম হাজার হাজার না লাখো কোটি লস হবে, এবং ভারত দিনে দিনে অনিরাপদ হবে, আপনারা টেনশনে থাকবেন। বিশ্বাস না হয়, আপনারা প্রমাণ করার জন্য 1000, 2000 বাংলাদেশি এবং পাকিস্তানিকে, প্রগ্রেসিভ মানুষদের আপনি সাপোর্ট দিয়ে দেখেন কি ঘটে। 2 লক্ষ না, 20 লক্ষ সৈনিকের চেয়ে বেশি কাজ করবে এরা।
আর যদি 10 লক্ষ আনেন তাহলে কি হবে? ভারত তখন নিরাপদ থাকবে। এছাড়া আপনি যুদ্ধ করে পারবেন না, কারণ এটা আপনার জন্য, আবারও বলি, আপনি ঘুষাঘুষি করে পারবেন, গলার মধ্যে কাটা লাগলে পারবেন না, সম্ভব না। বাংলাদেশ আপনার জন্য গলার কাটা। আর মুসলমান, তাদের দর্শন যে কত ভয়ঙ্কর, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখনো যদি বোঝাবাদ থাকে, আমার কিছু করার নেই। আর অনেক কিছু আছে, ওগুলো আমি বলতে পারতেছি না। কিছু কিছু বিষয় আছে সামনাসামনি বলা যায় না, সামাজদারকে ইশারা বিকাবি। সামারি কি, ভারতের নিরাপত্তার জন্য ওই অপারেশন সিন্দুর করলেই শুধু ওটা দরকার আছে, কিন্তু ওটা করলেই শেষ হবে না, ওটাই সমাধান না। সমাধান হলো স্থায়ী সমাধান। বাংলাদেশ এবং পাকিস্তানের যারা প্রগ্রেসিভ মুসলমান, তাদেরকে শেল্টার সাপোর্ট দিতে হবে। দিলে ভারত সবসময় নিরাপদ থাকবে। কয়টা ভারতের পক্ষে আর্টিকেল লেখা হয় পাকিস্তানে? কয়টা ভারতের পক্ষে আর্টিকেল লেখা হয় বাংলাদেশের পত্রিকায়? একটাও না। আপনি বলেন তো, গত 2 বছরে একটা কলাম ছাপা হয়েছে ভারতের পক্ষে? হয়নি। আপনি দেখেন তো, বাংলাদেশে গত 2 বছর না কেন, 10 বছরে একটা কলাম লেখা হয়েছে ভারতের পক্ষে? হয়নি। কেন হলো না? কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তান এবং বাংলাদেশের লাখো কলাম, 10 বছরে না, 1 বছরে হাজার হাজার কলাম প্রসব করা হয়। প্রতি মাসে হাজার হাজার কলাম প্রসব করা। প্রত্যেকটা মসজিদে ভারতের বিরুদ্ধে কথা বলা হয়। প্রত্যেক মন্দিরে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা হয় না। প্রত্যেক মন্দিরে কিন্তু ভারতের পক্ষে কথা বলা হয় না, কিন্তু প্রত্যেক মসজিদ মাদ্রাসায় ভারতের বিরুদ্ধে কথা বলে। সামাজদারকে ইশারা বিকাফি। এমনকি আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সেন্টার, বাংলাদেশের যত কোচিং সেন্টার, এগুলোতে বিনিয়োগ করে তুরস্ক। আপনি পাকিস্তান এবং তুরস্ক, কাতার বিনিয়োগ করে, মধ্যপ্রাচ্যের দেশ বিনিয়োগ করে, আরো কয়েকটি দেশ। তাহলে আপনি ভারত কেন কোনো কোচিং সেন্টার আপনার পক্ষে নাই? সবাইকে বলে দিতে হবে। আমাদের সাথে তো আপনার বুদ্ধি অনেক বেশি। মনে করেন না যে শুধুমাত্র ট্যাঙ্ক, কামান, বিমান আপনি বানাবেন ফ্রান্স থেকে এনে আপনি নিরাপদ, এটা আমি বিশ্বাস করি না। তার প্রমাণ, তার স্যাম্পল, তার উদাহরণ সোভিয়েত ইউনিয়ন। জি, ধন্যবাদ আপনাদের। দেখি কিছু কমেন্ট নেই। জি, আচ্ছা, দেখি কি লিখেছে আমার ভাবির পোলা একটা। এটাই রয়ের প্রকৃত এজেন্ট। দেখেছেন তো, আমার ভাবির পোলা লিখছে। তারপর দেখি কি কমেন্টগুলো নেই। ভারত হাজার করলে বাংলাদেশে ভারতকে ঘৃণা করবে। আসাদ নূরের মুক্তচিন্তক বিজেপি জামাত এক বলে, এরকম হচ্ছে বাংলাদেশের মুক্তচিন্তক। আপনি আবার 2 লাইন বেশি বুঝলেন। বিহার ভারত অঙ্গরাজ্য, সুতরাং ভারতে জায়গা পাবে। জি, ভারতে বিহার ভারত, বিহারিরা ওই জন্য জায়গা পাবে না। বিহারের ওই জন্য জায়গা দেবে অঙ্গরাজ্য না। হ্যাঁ, বিহারিরা ভারতকে ভালোবাসে। আসাদ নূর খুব ক্ষতি করছে আপনার, না? বাংলাদেশের কমিউনিস্ট, ভারতের কমিউনিস্ট পার্টিরা যখন বলে পাকিস্তান আমরা, তখন আপনি কই থাকেন? তাদের ব্যাপারে বলেন তো। বিজেপি কে আর জামাতকে শেখ বলে নাই? বহুত পার্থক্য আছে। আপনি বললেই হলো, মানে আপনি আপনার মতো বলে দিলেন, হয়ে গেল। দেখি আর কি কি। ঠিকই বলছেন। একবার আপনার নদী নালায় মাছের 15 জন টাকা তুলছে বিঘা। ঠিকই বলছেন, ওই যে আফসারি মাওলানা। দেখি কি। হ্যাঁ, মামা ওয়ার্ল্ড কাপ আপনি কার সাপোর্টার? ওরা কইলে আমার দর্শক কমে যাবো, তাই বলবো না। হ্যাঁ, দেখি। দাদু আদাব। যে আদাব বলবেন না, হয় নমস্কার বলবেন না, প্রণাম বলবেন। আদাব এটা মুসলমানরা পাকিস্তানিরা তৈরি করছে বদমাইশি করার জন্য। ভারতবাসী নিজের ভালো বুঝে নিজের দলের লোক চিনে নেন। বুঝলে বুঝে না, না ভারত বুঝে না। ভারত বুঝলে আজকে ভারত ভাঙতো না, ভারত টুকরো হইতো না। ভারত বুঝে না, ভারত না, হিন্দুরা বুঝে না। অনেক সময় মিডিয়া জনমতের কারণে ভিন্ন শক্তি অবস্থান নিয়ে তুলে ধরে, কিন্তু বাস্তব প্রতিটি দেশেরই নিজস্ব কৌশল মতো থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না। না, বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বাইরে থেকে বোঝা যায়। হ্যাঁ, ফরিদ ভাই আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? জি জি জি। ভারতবাসী নিজের ভালো বুঝে না, বুঝলে এগুলা ভাঙে নাকি দেশ? হুম। ফরিদ ভাই আপনি আসলেও বাংলাদেশ ও ভারতের আসল হিরো, প্রকৃত জ্ঞানী। জি, ধন্যবাদ। ভারত আমার শত্রু না। এই যে সুদূরপুত্র মার কাছে, শোনো, শোনার চান? জামাতি শোনো, ভারত আমার শত্রু না, ভারত আমার মিত্র দেশ, ভারত আমার বন্ধু রাষ্ট্র। অবশ্যই আমি ভারতে, হ্যাঁ, হুম, অবশ্যই আমি আমি ভারতের পক্ষে কথা বলবো। পাকিস্তানের কথা বলবো তোমার মতো সুদূরপুত্র করা? ফরিদ ভাই আপনি হলে মানুষ, তারপর ঠিক আছে, ভারত ভারতে না, ভারত ধ্বংস হলে বাংলাদেশও থাকবে না, বাংলাদেশও টিকবে না। তাই ভারত ধ্বংস কামনা করা মানে নিজের দেশের ধ্বংস কামনা করা। ফরিদ দাদা আপনি তরুণদার সাথে লাইভ করেন, সত্যি ভালো রাখেন। ঠিক আছে, করবো এক সময়। ওনাকেও বললেন। ফরিদ ভাই আমাদের দেশ ভারতের পেছনে আগুন না লাগলে এরা হুশ আসে না। কথাটা শুনতে খারাপ লাগলে আরো একটা বললাম, আমাদের দেশে জি ঠিকই বলেছেন। ভারতের সনাতনীদের 18 খণ্ড দেবতাদের জন্য 18 খণ্ড মন্ত্র জপ করতে হয়। আর তারপরে তারপরে দেবতা জাগে, সেই দেবতার মুড়িদেরা তো জাগতে সময় লাগবে। ঠিকই বলছেন। তো চেষ্টা করতেছি ভারত যাতে জাগে। ভারত জাগলে আমাদের এই উপমহাদেশ শান্ত থাকবে, উপমহাদেশ এগিয়ে যাবে। দক্ষিণ এশিয়ার সব দিক থেকে পারফরমেন্স আমি ভারতের মঙ্গল মনে, যে পারফরমেন্স করেছে, পারফরমেন্স ভালো করলেই একটা দেশ নিরাপদ থাকবে, এটা ঠিক নয়। পারফরমেন্স ভালো থাকলেই হবে না।
আরো কিছু দরকার আছে ভাই। ভালো ছাত্র মানে আপনি সব দিক থেকে ভালো তা না, আপনাকে অনেক কিছু আরো জানতে হবে, নাহলে আপনি বিপদে পড়বেন। সেটা বলছি আমি। ভারত তো অবশ্যই পারফরমেন্স ভালো করতেছে, অবশ্যই ভারতের মঙ্গল আমিও কামনা করি। হুম। আমি পড়বো মানে কি? আমি পড়বো মানে বুঝি নাই। জি। হুম। তারপর কি আছে? ইউ আর সুপার ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম। কি খালিদ মহিউদ্দিনের সাথে লাইভ করেন না? উনি আমাকে ডাকবে না, উনি তো আমাকে ডাকবে না। ওই ঠিকানায় আগে আমার কলাম ছাপ তো সেটাই ছাপে না এখন। আর খালিদ মহিউদ্দিন আমার ডাকবে, আর খালিদ মহিউদ্দিন চাকরি চলে যাওয়া ডাকলে। কারণ তাদের যে সম্পাদকীয় নীতি তা তার সাথে আমার মিলে না। কি বলছেন? টাকা আছে, খরচ করছে ভারত না? ভারতের দরকার বাংলাদেশ পাকিস্তানের মুক্তি চিন্তা না, তা পারবেন না। একটি বাংলাদেশে, একটি পাকিস্তানে, ভারতের হ্যাঁ, আপনি দুই লাইন তো বেশি বুঝবেন, এই জন্য তো আপনাদের কপালে শুনি। সেই জন্যই তো শনি লাগবে, দুই লাইন বেশি বুঝেন না। এই জন্যই তো, এই জন্য তো এই অবস্থা। আপনার 1 কোটি অনুপ্রবেশকারী তো ঠিকই পাল্টাছেন, বছরে 5 লাখ পাকিস্তানি আইসেনে বিয়া বহে ভারতে, আর 5 লাখ পয়দা করে বছরে। ওগুলো বুঝি, মানে ওগুলো ভারতের পক্ষে বুঝি না। কথা বললেই তো হ্যাঁ। আপনি নিজে বাংলাদেশে কি করছেন তা আগে দেখুন। ভারত নিয়ে কথা বলেন, আপনি তো বাংলাদেশে, আপনি কি বাংলাদেশে গেছেন? হ্যাঁ, আপনি কোন দেশের ভাই? হ্যাঁ, আপনার আবার চান, আপনার আপনার বলতে কারা? এই জন্য তো আপনাদের কপালে শনি লাগে। আসেন, লাইভে আসেন, কথা বলি, একদিন আইসেন। আমার চান না, কিন্তু 1 কোটি যে রোহিঙ্গা 60,000, রোহিঙ্গা 60,000 আপনার দুলাভাই হয় না? আপনার বোন জামাই হয়তো রোহিঙ্গা 60,000, আর 1 লাখ 1 কোটি অনুপ্রবেশকারী ভারতীয় বাংলাদেশি মুসলমান, আপনার তো বোনের জামাই লাগে নাকি আপনার খালু হয়? ওইলে আবার ভালো লাগে। আমার চান্নাতে কি হয়েছে তাই? যেদিন বাংলাদেশের পেছন ভাঙবে সেদিন মনে রাখবেন। আমরা কি করবো পরে বুঝবেন। আপনার একতা নেই ভারতকে ডিকটেশন দেওয়ার। আমি ডিকটেশন কেন দেই, কি কারণে দেয়, আপনি কোন কোন কচুটা বুঝবেন? আপনার আকল আছে নাকি? মানে বালি তো জ্বালাই নেই মিয়া, কি বলতেছি আমি? ওই বা লাগে যেদিন জ্বালাবো সেদিন আমার সাথে এসে কথা বললেন। আমার ডিকটেশন দেওয়া না মানে নিজের খাইবনের মোস্তারে দিয়ে আর কি মনে হয় না? হ্যাঁ? এত পারেন সেটার মুরত? পাঠান না দেখি বাংলাদেশে, 1,000 পাঠান না কালকে। পুশিন করেন না বাংলাদেশে, যান না। পারতেছেন না তো। আগে আপনার পরিচয়, আপনি আসলে ইন্ডিয়ান না ডুপ্লিকেট ইন্ডিয়ান সেটা দেখতে হবে। অল কন্ট্রোল বাই ইন্ডিয়া একেবারে। এটা মনে মনে মলকা না কেন? কন্ট্রোলের সুড়ে গুলাইতেছে না ভাই, মনে মনে কমান গলা খাইতো। আরেকজন বলছে আমার দেশের বিরুদ্ধে, কই কি বুদ্ধি গো আমার কথা বুঝতে। আর বয়স হইতে হবো তোমার, শোনার চান? মুফতি মাসুদকে হিন্দুরা জেল থেকে ছাড়াতে পারেনি, উল্টো হিন্দু নামধারী বলে মুফতি মাসুদের জীবন সেটা না, হিন্দুরাই চেষ্টা করতেছে, অনেকে হিন্দুরাই চেষ্টা করতেছে মুফতি মাসুদকে ছাড়ানোর জন্য, কোনো সন্দেহ নেই চেষ্টা করছে। ফরিদ ভাই জিন্দাবাদ, জি, ধন্যবাদ। পাকিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র, মুসলমানদের প্রথম দিন, হ্যাঁ, কিন্তু তারপরেও মানুষ পাকিস্তানের পক্ষে, মুসলমানেরা। এখন তো বাংলাদেশে যে, হ্যাঁ, স্বপ্ন দেখে, ঠিক বলছেন। শেখ ফারিদ, ইউর সাউন্ড ইজ বিয়ন্ড গুড, মাই সেলফ কি হার ওয়াচিং ইউ ফ্রম ভারতিনী, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরিদ ভাই ভারতের কি করে সেই বিষয়ে আলোচনা করে বললাম তো। ভারতের যে ভারত এই মুহূর্তে মুসলমান মুক্ত চিন্তক যারা, তাদেরকে সাপোর্ট দিতে হবে। বাংলাদেশ, ভারতে যদি 10,000 মুক্ত চিন্তক থাকে, তাহলে ভারত 10 লাখ সৈনিকের চেয়ে বেশি নিরাপদ থাকবে তারা। 10 লাখ, এখন বলুন কি এটা কি? জি, এটা সম্ভব। সবকিছু তার খোলামেলা বলা যায় না। বাংলাদেশের সাথে, বাংলাদেশে, পাকিস্তানে যারা ভারতের, যারা নিজেকে ভারতীয় মনে করে, ভারতীয় বলতে ভারতের নাগরিক না, যারা ভারতের সভ্যতা সংস্কৃতিকে ধারণ করে, ভারতীয় দর্শনকে ধারণ করে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। তাহলেই ভারতের জন্য ভালো হবে এবং প্রতিবেশী দেশের জন্য ভালো হবে। অপারেশন সিন্দুরে কি দরকার? ধুরন্ধর আনন্দ গানম্যান ভয় আইছে, এটা আপনার সাথে একমত না। এটা তো কয়দিন করবেন, আবার ওটা জন্ম নেবে, আপনাকে করে শেষ করতে হবে যাতে আপনার পক্ষের মানুষদের। ওটা দিয়ে তো ওটা সমাধান হলো না। এটাও করা দরকার আছে, কিন্তু ওটা সমাধান না।
বর্তমানে বাস্তবতা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রচার একটা আসলে বড় জি বড় না, ভয়ঙ্কর অস্ত্র। এটা হচ্ছে আসল অস্ত্র। এটা হচ্ছে আসল অস্ত্র। একটা সরকার উল্টে দিতে পারে। একটা সরকার উল্টে দিতে পারে। সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী অস্ত্র। হাই স্যার। জি। ফরিদ ভাই, আপনার বিশ্লেষণ সত্যি সাধারণ। থ্যাংক ইউ। অনেকে মনে করেন যে আমি শুধু পক্ষের মানুষের দেয় না, যারা আমার সমালোচনা করছে তাদের কিন্তু দেখাই। অনেকে বলবেন যে আমি সেন্সর, আমি কিন্তু সেন্সর দিয়ে দেখেন আমার কঠোর সমালোচনা করছে। আমি তাদেরও কিন্তু আমি দেখেছি এখানে, তাদের কমেন্টস এখানে দেখিয়েছি যে দ্বিমত আমার সাথে যারা। ফরিদ ভাই, আপনি যদি দেশে আসেন কোনো বাংলাদেশে, যেখানে থাকেন আপনার দেখা করবো। জয় গুরু। জি ধন্যবাদ, অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকি। শুক্রবার জুম্মার বয়ান থেকে গুজব, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, গুজব শুরু হবেই। গুজব ভয়ঙ্কর, গুজব ঠেকাইতে হবে। যে একজন লিখেছেন সুন্দর আলোচনা বুঝেছেন। আমি মহাভারতের শেক্সপিয়ারগুলো পড়ে এখন কি বুঝতে পারিনি। আপনার ইংরেজি ক্যাপিটাল হলে ওই লেটার, ইংরেজি লেটারে লিখলে কঠিন হয়ে যায় বড় ভাই। হ্যাঁ, কি রামায়ণ মহাভারত বিদুর নীতি খুবই মারাত্মক। কটিলচর যেগুলো একটি দেশকে বদলে, হ্যাঁ ঠিক, দেশ না পুরো পৃথিবী বদলে দিতে পারে। ঠিকই বলেছেন জি। বিদুর তো অসাধারণ চরিত্র। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরএসএস জামাত কি এক? না, আরএসএস রা জামাত এক নয়, প্রশ্নই আসে না। জামাত হলো একটা স্বাধীনতা বিরোধী সংগঠন। আরএসএস কি স্বাধীনতা বিরোধী? জামাত জঙ্গিবাদ সমর্থন করে, আরএসএস কি জঙ্গিবাদ সমর্থন করে? কেউ বলে এই দুইটা না, প্রশ্নই আসে না। এটা আমি একমত না। কখনোই আরএসএস জামাত এক নয়, প্রশ্নই আসে না। আরএসএস জামাত এক হবে কেন? জামাত 30 লক্ষ মানুষ হত্যার দায়ে জড়িত। আরএসএস কয়জন লোক মারছে? কোন দেশে বিরোধিতা করছে তারা? কয়জন নারীকে ধর্ষণ করছে তারা? আরএসএস আর জামাত এক নয়। আপনি মৌলবাদী সংগঠন বলতে পারেন, যে জামাত মৌলবাদী সংগঠন, আরএসএস এটা বলতে পারেন, কিন্তু পার্থক্য রাতার দিন। কারণ এরা হলো মুসলিম মৌলবাদী আর হিন্দু মৌলবাদী বা সনাতনী মৌলবাদী, এটা বলতে পারেন। কিন্তু আরএসএস জামাত এক নয়। কিভাবে এক হয়? যারা 30 লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত জামাত, সেটা আরএসএস সাথে তুলনা করা ঠিক না আমার মনে হয়। ফরিদ আঙ্কেল, আপনার বিশ্লেষণ সত্যি সাথে জয় বাংলা, জয় বাংলা, জয় তো শেখ আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, জিন্দা বীরবরীর শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে গেছে, এটা নিয়ে আলাদা বানাবো আজকে যে বিষয় নিয়ে হচ্ছে এটাই। ধন্যবাদ, এটা নিয়ে বলবো। হুম, এটা বোঝা যায় না ভাই। হুম গালি দিয়ে শোনা তাই নাকি? এখন যদি কই না তো তোমার হয়ে যাবে দই। গালি দেওয়া আমারে না। ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা বাহিনী আছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ লড়াই করেছে ভারতের গোর্খা। গোর্খা মানে গোর্খা মূলত, গোর্খা বাহিনী কিন্তু নেপালিদের নিয়ে তৈরি, নেপালি গোর্খা এরা। ভারতীয় হলেও এরা নেপালি, গোর্খা নেপালেরই হয়, গোর্খা ভারতের হয় না। কিন্তু তারা সেখানে গোর্খা রেজিমেন্ট ব্রিটেনেও আছে, এখনো আছে। ইংরেজি লেটার লিখলে ওটা কঠিন হয়ে যায়। আচ্ছা দেখি, ওটা কঠিন হয়ে যায়, পরে বাংলা হয়। ইংরেজিতে লিখবেন পূর্ণ, আর তা না হয় ইংরেজি লেটার লিখলে সমস্যা হয়। আই থিঙ্ক টুডে ইউ আর মেকিং এ লাইভ স্ট্রিমিং প্রেজেন্টেশন ক্লাস, কি ক্লাস অন প্রোপাগান্ডা বাই প্রোপাগান্ডা কি মানে বুঝিনি আপনার কথা। উই রিগার্ড, আপনার কথা আমি বুঝতে পারিনি। ফরিদ ভাই, আপনি ঘৃণা করেন না। ফয়েজ আহমেদ বামপন্থী রাজনীতি করতেন, সেগুলো ছিলেন, তিনি ভারতের পক্ষে ছিলেন। হ্যাঁ ছিলেন, আমি কি না করেছি? ফয়েজ আহমদ, ফয়েজ সহ ভারতের ফয়েজ আহমদ, ফয়েজ বামপন্থী সবাই করেন। অনেক বামপন্থী স্বাধীনতা বিরোধী ছিল। ফয়েজ আহমেদ, ফয়েজ তো পাকিস্তানের। হুম হ্যাঁ ফয়েজ আহমেদ হ্যাঁ বামপন্থী রাজনীতি করতেন, সেকুলার ছিলেন, পক্ষে ছিলেন। হ্যাঁ ছিলেন, কিছু মানুষ ছিলেন, অবশ্যই ছিলেন। ভাই, আপনি কি মনে করেন বাংলাদেশের কিছু অংশ, ভারতের অংশ, মিয়ানমারের অংশ কোনো ইহুদি খ্রিস্টান? এটা আমি বলিনি তো, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে একটা বিদেশি রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এবং আমি তো আমি ক্ষমতায় থাকতে বলেছি যে এখানে একটি রাষ্ট্র বানাতে চাইতেছে কেউ না কেউ, আমিও বলেছি তখন। ফরিদ ভাই, ভারতে 12টি ট্যাকটিক্যাল পারমাণবিক ওয়ারহেড যে মোতায়েন করেছে, আমি দেখেছি, আমি বলেছি তো সেটা। পারমাণবিক ওয়ারহেড নাকি ওভারহেড বলে, এগুলো জাতীয় নিরাপত্তা রক্ষা করে না ভাই। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। কি 25,000 2 লাখ করো আমরা ট্যাক্স? না, শুধু এটাতে হবে না, এটা হয় না। আপনি দিতেই থাকেন, ওটা আপনার লস আইটেমে দিতেই থাকতে হবে শুধু। মানে সেটা হবে এমন একটা কুয়ো যেখানে আপনি শুধু ঢালতেই থাকবেন, ওটা পুরো করতে পারবেন না। ভাই কাতার, দুবাই তো ওয়াহাবিদের প্রমোট করবে, এই স্বাভাবিক কারণ, এসবই জানেন না। ওইটা এগুলো বইলে ভাই, এজিদের বংশধর এগুলো বইলে ভাই আত্মতৃপ্তি নেন না। ওরা ওয়াহাবিজম ভিন্ন কারণে করে, ওরা ওয়াহাবিজম রাজনৈতিক কারণে করে, এজিদি কারণে না, রাজনৈতিক কারণে এটা করে, এদের ব্যবহার করবে তাই করে। এজিদি বইলে এগুলা করে লাভ নাই। সৌদি আরব দিয়েই আপনাকে মুসলমানদের টিকে থাকতে হয়। সৌদি আরব, দুবাই, কাতার, এদের দিয়েই আপনাদের টিকে থাকতে, মুসলমানদের টিকে থাকবে। জি
ওইগুলো মাজারপন্থীরা এটা বলে ওরা জিদি জিদি বলে এটা আত্মতৃপ্তি না, এটা ঠিক না। ওই ওদের টাকা দিয়ে চলতে হবে এই দেশে। আর আপনি কি মনে করেন আগামীতে চাইনিজ দেশ কোনো পন্ড লাইন খুঁজে বেরো যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো ভাঙতে পারবে? যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো যুক্তরাষ্ট্র রাশিয়া কি বলে কি আপনি কি মনে করেন আগামীতে চাইনিজদের দেশ কোনো পন্ড লাইন খুঁজে বেরো যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো ভাঙতে পারবে? অস্বাভাবিক কিছু না, আমেরিকায় প্ল্যান করতেই পারে। না, আপনি লিখেছেন শুধু সামাজিক মাধ্যম না, মোল্লাদের নিয়ন্ত্রণ করতে হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করলে তো মোল্লারও এমনি নিয়ন্ত্রিত হয়ে যাবে। মোল্লারাই তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করে, এই জন্যই তো বাংলাদেশে এত জেহাদি, জঙ্গি, ভারত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী পয়দা হয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তো তাদের দখলে। আপনি দেখেন তো, আমার এখানে আমার ফলোয়ার কয়জন? আমার ফলোয়ার এখনো 35,000 হয় নাই, কিন্তু ওদের ফলোয়ার মিলিয়নস। কার দখলে? ইভেন আমাদের যারা পক্ষে আমাদের এনে দেখেন না, বরং তারা পিনাকিরি লাইভ দেখে, আমরা জানি। আমাদের এখানে দেখবে না, পিনাকি রাতে 3টার সময় করলো দেখবে। আমাদেরটা দেখেন, আমাদের ওখানে সাবস্ক্রাইব করে না, আমাদের ফেসবুকে ফলোয়ার হয় না, ওদেরও পয়সা থাকে। ওরা মনে করে আমাদের ফলোয়ার হলে তাদের ইজ্জত চলে যাবে, ঠিক আছে? কিন্তু মৌলবীরা তা ভাবে না। ওরা ওদের পক্ষের লোকের সবাই, সব জায়গায় ওরা লাখ মিলিয়ন, সব তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। চায়নাকে কি ভাঙতে না? চায়নাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেছে, চায়নাকে ভাঙবে নাকি? সময় লাগবে। দাদা, আপনি একটি ভিডিওতে বলেছেন অনেক ধরনের মালামাল আর্মি নেই, যে প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তারপর না সজীব বিষয় আমার সাথে কাজ করতেছে একটা সময়। আমার সাথে কি কাজ করবেন ভাই? দাদা, আপনি একটা ভিডিওতে বলেছেন অনেকের মালামাল, অনেক ধরনের মালামাল আমি নিই। ও মালামাল, জি। আপনার রপ্তানি করার মতো কি আছে? যদি কিছু থাকে জানাবেন, অবশ্যই নিব। আবার ওই যে এটা বললাম বলে আগে 5 টাকার জিনিস 15 টাকা চায় না, আমাদের বাংলাদেশের লোকের খাদ্য তো এটা। এটা থেকে সতর্ক থাকবেন। যদি প্রকৃত আপনি ব্যবসায়ী হন, আসলে আপনি পার্মানেন্ট কিছু করতে চান, লং টার্ম, আপনি যোগাযোগ করতে পারেন। ভারতের গোয়েন্দারা, ভারতের কেন্দ্র সরকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সেনাবাহিনী সব মূর্খ। না, এটা ঠিক নয়। ওই যে এটা বলেছি যে বড় বড় মাথায় অনেক সময় ছোট ছোট জিনিস ধরে না, সেটা বলেছি। কেউ মূর্খ নয়, কেউ গাধা না, তাহলে ভারত এতদিন টিকে থাকতে পারতো না। ভারতকে ধ্বংস করার জন্য পৃথিবীর অন্তত 8টা থেকে 10টা রাষ্ট্র প্রতি সেকেন্ডে চেষ্টা করতেছে ভারতকে টুকরো করার জন্য। ভারতের সরকার মন্ত্রী অবশ্যই তারা স্কলার, অবশ্যই তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু বিষয় তাদের মাথায়, এটাই স্বাভাবিক। কিছু কিছু ছোট ছোট জিনিস তাদের মাথায় আসেনি। অবশ্যই তারা মেধাবী, ভারতের সেনাবাহিনী মূর্খ নয়, তারা অবশ্যই শক্তিশালী, বুদ্ধিমান, জ্ঞানী। ভারতের একটা চালনীতি চলে, যে নীতিতে আজ আমরা সারা বিশ্বে ভয় কাঁপে, আর বাংলাদেশে বলে অঞ্চলে দলছে না। মূর্খের শক্তিকে ভাই ভয় পায়েন না। মূর্খের শক্তিকে গুরুত্বহীন, চাণক্য এটা বলেছে যে মূর্খের শক্তিকে অ্যাভয়েড করা যাবে না। হয় মূর্খের শক্তিকে উচ্ছেদ করতে হবে, নাহলে তাদের সাথে কম্প্রোমাইজে যেতে হয়। মূর্খের শক্তিকে অ্যাভয়েড করা যাবে না। ম্যাকিয়াভেলিও বলে নাই, চাণক্য তা বলে নাই, ঠিক না? হ্যাঁ, ইরান তো মায়ের ভোগে যাবে, চলে গেছে অলরেডি। ইরান না গেলে পিওকে আমার কাছে একটা ঠিক 1 বছর আগে পিওকে নিয়ে আপনি কি করবেন? পিওকের মধ্যে যারা আছে তারা তো কেউ ভারতের পক্ষে না ভাই। ধরেন বাংলাদেশটাকে আপনাকে দিয়ে দিল, আপনি নিবেন? নিলে তো আপনি বিপদে পড়বেন। পাকিস্তান আপনাকে দিয়ে দিল, নিলে তো আপনি বিপদে পড়বেন। আপনাকে আগে মানুষ দরকার ভাই। ভূমি ভূমি দখল কোনো বিষয় না, আগে মানুষ দরকার আপনার। মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালায় যেতে হয় না? ভারতের পশ্চিমবঙ্গের 2-3টা জেলা থেকে হিন্দুদের পালায় যায়, কাশ্মীর থেকে হিন্দুরা পালায় আসছিল না? আপনি ভাই ভূমিতে কি করবেন? আপনার মানুষ দরকার। আমি এটার সাথে একমত না। পিওকে নিয়ে কি করবেন? পিওকের সবাই তো ভারতের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করতেছে, মানে আমরা পক্ষে না। জামাত আর বিএনপি যদি মারামারি করে, মানে কি তারা আওয়ামী লীগের পক্ষে? প্রশ্নই আসে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা আসবে, বা শেখ হাসিনার প্রশ্ন আসবে, তখন সবাই তারা জামাত বিএনপি সবাই এক হয়ে যাবে। আমার ভাবির পোলার এক হয়ে যাবে। জি। আপনার দেশের ভবিষ্যৎ 1000 কিলোমিটার দূরে লেখা হচ্ছে, আমাদের বাংলাদেশের ধারণা আছে সত্যি বলেন? হ্যাঁ, লেখা তো হচ্ছে। সবার ইতিহাসই বহুত দূর থেকে, ভারতের ইতিহাসও লেখা হচ্ছে। প্রতি মুহূর্তে লেখার চেষ্টা করা হচ্ছে সব জায়গাতে, পৃথিবীর সব দেশের ব্যাপারে। এমনকি আমেরিকার বিরুদ্ধেও পৃথিবীতে মানুষ আছে। আমেরিকা যত ক্ষমতাবান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা তো হবেই, এটা রাজনীতির অংশ। সশস্ত্র গ্যারিলা যুদ্ধ করা জরুরি আওয়ামী লীগের না, এখনো সে সময় হয় নাই। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা আছে, তাদের সশস্ত্র গ্যারিলা যুদ্ধ করতে হবে না। আওয়ামী লীগ বিপ্লবের ডাক দিলে তারা ক্ষমতায় চলে যাবে। সশস্ত্র যুদ্ধ করা আওয়ামী লীগের সামনে কেউ টিকতে পারবে না, আওয়ামী লীগ যখন যাবে। আচ্ছা, অনেক। হুম। জি, আপনি ঠিক বলেছেন। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সময় একটু যদি বিস্তারিত বিস্তারিত সংক্ষিপ্তভাবে বলি, কারণ এখন অনেক লম্বা হয়ে গেছে লাইভ। 71 সালের মুক্তিযুদ্ধে এখানে সেনাপতিও ছিল একজন ইহুদি আমাদের যুদ্ধের সময়।
তারপরে ইসরায়েল সরাসরি সহযোগিতা করেছে, ভারতকে সরাসরি সাপোর্ট দিয়েছে এবং আমাদেরকে সরাসরি, এমনকি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম ইসরায়েল। তারা আমাদের অর্থ, অস্ত্র, তথ্য সবকিছুতে সহযোগিতা করেছে, যদি আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ছিল। এবং ইসরায়েল হচ্ছে বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ। এটা নিয়ে একদিন বিস্তারিত একটা ভিডিও বানাবো। এরা ভিড়ের মাঝে ঠিক ঠিক বলেছে, তবে কিন্তু জিও পলিটিক্যাল, জি ঠিকই বলেছেন, 1% বোঝে না, ঠিকই বলেছেন। অসাধারণ, খুবই সুন্দর, চমৎকার লাগলো কথা শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য তুলে ধরার। জি ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পন্সর একসময় অনেক কাজে লাগবে, তাই ভালো করে দেশের স্পন্সর, কোনো দেশের, কারণ ওই দেশের থার্ড ওয়ার্ল্ডকে আপনাকে দরকার, কারণ বলে দিই থার্ড ওয়ার্ল্ডে আপনাকে দরকার। জি ধন্যবাদ। ভারত কি কম করেছে বাংলাদেশের জন্য? আর কত করবে? আপনারা বাংলাদেশের জনগণ ভারতের কলিজা ছিঁড়ে দিলেও আপনাদের মন ভরবে না, এটাই আসল কথা। আপনাদের কেন ভারত জায়গা দেয়নি বুঝলাম। কে বলছে ভাই জায়গা দেয়নি ভারতকে? ভারত আমাদের 1 কোটি মুসলমান তো ভারতে গিয়ে পয়সা আছে আপনাদের ভারতে। কি বলেন ভাই? বললেই হয়ে গেল। ভারত আমাদের জন্য অবশ্যই অনেক কিছু করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আহ, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, এটাও আপনি সত্যই বলেছেন, কোনো সন্দেহ নাই। ভারতের অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার পরেও 30 লক্ষ মানুষ হত্যা করে, এটা আপনার সাথে আমি একমত, কোনো সন্দেহ নেই। তবে কলিজা ছিঁড়ে দিলেও আপনাদের মন ভরণ, এটা কথা সত্য নয়। আপনি কাকে দিয়েছেন কলিজা, সেটাও তো দেখতে হবে। আপনি যদি কলিজা দেন 60,000 রোহিঙ্গাকে, 60,000 শেখ ফরিদকে জায়গা দেন দেখি কাজ হয় কিনা, 60,000 মুফতি মাসুদকে জায়গা দেন দেখি কাজ হয় না। আপনি জায়গা দিবেন 60,000 রোহিঙ্গা, আপনি জায়গা দিবেন ভারত বিরোধীদের, তাহলে তো ভাই হবে না। আপনি যে শিক্ষা ভারতের সভ্যতার বিরুদ্ধে, তাকে সহযোগিতা দেবেন, হবে না। আপনি কলিজাটা না, কলিজা না ভাই, কলিজা দিতে হবে না। বরং আমরা অনেকে কলিজা দিই, আমাদেরকেও আপনারা গুরুত্ব দিচ্ছেন না। ধন্যবাদ সকলকে। আবার কালকে